এই যে শুনছেন, আপনাকে বলছি আমাদের মনে ক্যানভাস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন না প্লিজ। ইট কংক্রিটের তৈরি দালান কোঠার মাঝে অবস্থিত ছোট্ট একটা শহর। অলিতে গলিতে চাঁদাবাজি, কেউ ভালো নেই শহরের, অত্যাচারিত হচ্ছে বহু মানুষ। কেউ কেউ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ একদিন আবির্ভাব ঘটে এক রংবাজ নামের কাব্য। এই শহরে প্রথম দিনেই সে পড়েছিল চাঁদাবাজদের হাতে। কিন্তু কেউ জানতো না কাব্য কে, কোথা থেকে এসেছে। এই, তোকে তো নতুন মনে হচ্ছে এই শহরে। কি আছে তোর কাছে? আপনারা কারা আর এভাবে আমাকে কেন ঘিরে রেখেছেন? ভাই মালটা নতুন, চলো মুরগি বানাই। এই, তুই এখন মুরগি হবি? মুরগি হ। আমার অপরাধ? এখানে কারো কোনো অপরাধ হয় না। আমরা যেটা বলবো তাই হবে। এলাকাটা আমাদের। তুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে হাসছিস? তোর তো সাহস কম না? মুরগি হ। এই, ওকে ধরে ইচ্ছে মতো ধোলাই কর, ওর হাসি বের করে দে। জি বস। সবাই কাব্যের দিকে এগিয়ে গেল। আকাশ সজোরে কাব্যের গালে চড় বসিয়ে দিল। আবার যখন মারতে যাবে, এই থাম, বস ফোন দিচ্ছে, ব্যস্ত, যেতে হবে। ভাই, এটাকে কি করব? পরে দেখে নেব, গাড়ি স্টার্ট কর। সবাই চলে গেল গাড়ি নিয়ে। কাব্য দাঁড়িয়ে আছে। ভাই ভাই, তোমার গাল ফেটে রক্ত পড়ছে কেন? এমনি। তোর এতক্ষণ লাগে আসতে? আর বলো না ভাইয়া, একটা মেয়ে ঝামেলা করছিল। কেন, কি নিয়ে? মেয়েটার ফোন পড়েছে, ভেঙে গেছে। আমাকে তো পাবলিক দিয়ে গণপিটুনি খাওয়াবে। কোনো প্রকার পালিয়ে আসছি। কাব্য একটা দোকানে গেল। চাচা, এই লোকগুলো কারা ছিল? তারা চাঁদাবাজি করে বেড়ায়, তোমাকে ওরা খুব মেরেছে। কে তুমি বাবা? জি, আমি কাব্য। ওরা চাঁদাবাদি করে আপনাদের এখানে, কেউ কিছু বলে না? যেই মুখ খুলবে সেই মারা যায়, এই জন্য কেউ ওদের বিরুদ্ধে অভিযোগ দেয় না। ওদের গডফাদার কে চাচা? কার লিডে চলে? আবলু নাম করা একজন লোক, ওর নাম শুনলেই সবাই বয়া কাঁপে। কাব্য ওখান থেকে চলে আসে। দোকানদার অবাক, মাথায় প্রবলেম আছে। হাসছিস কেন? একটা কথা শোন, চল স্টেশনে, ওখানে যাই। থাকবো কই? স্টেশনের এক পাশে। ওকে চল। রাত 10টা। স্টেশনের ল্যাম্পপোস্টের আলো রাস্তা আলোকিত করে রেখেছে। কাব্য শুয়ে আছে নীল পাশে। ভাই, ছেলেগুলো দেখো মেয়েগুলাকে কিভাবে উত্ত্যক্ত করছে। দেখছি তো, ওই তো পুলিশের গাড়ি, কিছু একটা হবে, দেখতে থাক। কিছুক্ষণ পর ভাই, কি হলো? পুলিশ কি কথা বলে চলে গেল? তুই হাসছিস কেন? ওদের সময় হয়ে গেছে, তুই ওখান থেকে দৌড় দিবি, বাকিটা আমি দেখছি। কাব্যের কথা অনুযায়ী নীল দৌড় দেয়। কাব্য পিছনে, ওদের মাঝখান দিয়ে দৌড়ে চলে যায়। কাব্য ওদের সামনে দাঁড়িয়ে পা থেকে পিস্তলটা নিয়ে 5 জনের বুক ঝাঁঝরা করে গেল। গুলির আওয়াজ শোনা গেল। মেয়েগুলোর কানে হাত দিয়ে চোখ বুজেছিল। চোখ খুলতেই কাউকেই দেখতে পেল না। তুই আমাকে কেন ওদের সামনে থেকে অমন করে দৌড় দিতে বললি? এটা একটা নতুন কৌশল রে, বুঝবি না। চল এখান থেকে যেয়ে শুয়ে থাকি। আচ্ছা। পরের দিন সকালে স্টেশনের সামনে পুলিশের ভিড় জমে গেছে। কিভাবে খুন হলো কেউ বলতে পারছে না। স্যার, কেউ কিছু বলতে পারলো না। এই প্রথম বাবলুর লোকেরা খুন হলো, কিন্তু কে করলো এভাবে প্রমাণ রাখলো না। স্যার, বড় কোনো কিলার হবে। ভালোই হলো, এইগুলোর জন্য অনেক ঝামেলা হতো। আর মেয়েটাকেও বাঁচতে দিল না, পুলিশের গুলি খরচ করতে হলো না, ফালতু। স্যার, এরা কি নিজেদের ভিতর ঝামেলা পাকিয়ে একে অপরকে সাথে যুদ্ধ করেছে? না, এদেরকে একজনই মেরেছে, কিন্তু কে মারলো? সাংবাদিকরা খবরের কাগজে ছবি ছাপিয়ে দিল। স্টেশনের পাশে 5-5টা খুন, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনও। কাব্য আর নীল রাস্তার পাশ দিয়ে হাঁটছে। দেখলো কালকে সেই ছেলেগুলো বাইকে নিয়ে যাচ্ছে। কাব্য কিছু দূর যেতেই দেখলো লোকজন রাস্তার চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। কাব্য এগিয়ে গেল। একজন লোক মরে পড়ে আছে। মহিলা কান্না করছে অঝরে। কি করে মারা গেল? চাঁদা দেয়নি বলে এই অবস্থা। ভাই, এখানে এসব কি হচ্ছে?
তা চাচা পুলিশকে খবর দেওয়া হয়নি? পুলিশকে খবর দিয়ে আর কি হবে? পুলিশ কিছুই করতে পারে না। কেন পারবে না? যারা মারছে ওদের উপর মহলে হাত আছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসলো। অফিসার রিয়াদ এসে জিজ্ঞেস করলো, কে বা কারা মেরেছে আপনারা কেউ দেখেছেন? সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন আমরা কিভাবে ধরবো আসামিকে? কারোর মুখেই কথা নেই। কাব্যের ফোনে ফোন আসলো। দারুণ খবর আছে। বল। মাহমুদ কথা বলা শেষ করে ফোনটা কেটে দিল। কে ফোন করছিল? মাহমুদ, আচ্ছা চল এখান থেকে। চল। কাব্য আর নীল চলে গেল। রাত 10টা বাজে। নাইট ক্লাবে প্রবেশ করলো কাব্য আর নীল। কাব্য, রিক্স হবে না তো? কাব্য রিক্স ছাড়া কোনো কাজ করে না, জানিস তো তুই ভালো করে। তোর ভয় লাগলে তুই চলে যা। আমার ভয় করবে কেন? তো চুপচাপ আয়। আজ বাবলু এখানে এসেছে মাস্তি করতে, কিন্তু বাবলু জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। বাবলু মদ খাচ্ছিল আর ওর সব চেলাবেলারা দারুণ ফুর্তিতে মেতে আছে মেয়ে নিয়ে। কাব্য বাবলুর সামনে টুল টেনে বসলো। কে রে তুই? তোকে মারার জন্য সুপারিশ নিয়েছি। আহা, ফাঁকা গুলি করলো। গুলির আওয়াজে ক্লাবের সবাই বেরিয়ে গেল। বাবলুর চেলাবেলারা সবাই বন্দুক নিয়ে রেডি। বাবলু উঠে যেই, আহা, এই তোরা শুনছিস? এই দুদিনের ছেলে আমাকে মারার জন্য সুপারিশ নিচ্ছে। সবাই হো হো করে হেসে দিল। বস, মুখটা তো দেখা যাচ্ছে না। কেউ? গতকাল আকাশ যাকে থাপ্পড় মেরেছিল সেই আমি, কাব্য। বস, আজ এটাতে যা করব যাতে কেউ আর আপনার দিকে চোখ তুলে তাকাতে না পারে। আচ্ছা দেখা, আমি বসে বসে এনজয় করি। ওকে বস। রাহাত ডান্ডা হাতে নিয়ে কাব্যের দিকে এগোলো। আরে দাঁড়া, এত ব্যস্ত কেন? আমি আসছি ওখানে। কাব্য মাঝখানে দাঁড়িয়ে পড়ল। সবাই গোল করে ঘিরে আছে। রাহাত ডান্ডা দিয়ে যখনই মারতে যাবে, পিছনে চারপাশ গোল করে থাকা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। রাহাতের হাত থেকে ডান্ডাটা পড়ে গেল। বাবলু, আকাশ, রাহাত ভয়ে কাঁপতে লাগলো। মারিস না কেন, মার। তোদের অনেক পাওয়ার হয়ে গেছে, সেই পাওয়ার সব জায়গায় দেখাস। দিয়ে দিব নে। না, এত ব্যস্ত হোস না, অনেক টাইম বাকি। কে তুই আর তোর সাথে আমার শত্রুতা কি? শত্রুতা নাই তোর সাথে, কিন্তু তোর অপরাধের কারণে আজ তুই এই পর্যায়ে। অনেক করেছিস। ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে মাফ করে দিন, আর কখনো হবে না এমনটা। নীল আকাশের কোমর বরাবর সজোরে বাড়ি মারল। আকাশ কাত হয়ে উঠল, মাটিতে লুটিয়ে পড়ল। এই রাহাত, কি বলছিলি? তোর এলাকায় কারো অপরাধ নেই, নিজেরাই অপরাধ বানাস আর তাদের শাস্তি দিবি তুই। ভুল হয়ে গেছে আমার। কি ভাবছিস তুই আমার সৎ লোকেদের মেরে হিরো হয়ে গেছিস? নে মর। ট্রিগারটা চাপ দেওয়ার আগেই বাবলুর কপাল ভেদ করে গুলি চলে গেল। বাবলু মাটিতে পড়ে গেল। তারপর আকাশ আর রাহাত। কাব্য ওখান থেকে চলে গেল। ভোর রাতে পুলিশ আসলো। এসে দেখলো সবার বডি পড়ে আছে। এদের ভিতর কেউই বেঁচে নেই। মকবুল, লাশগুলো পোস্টমর্টেমে পাঠাও। জি স্যার। লাশগুলো সব নিয়ে যাওয়া হলো। রিয়াদ হাত একটা কাগজ নিয়ে ভাবছে। স্যার, কোনো সূত্র কি পেলেন? না, কিন্তু এই কাগজের লেখাটা দেখো। রংবাজ লেখা বড় বড় করে, আর নিচে লেখা, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। স্যার, রংবাজদের সাথে এদের শত্রুতা কি? বুঝতে পারছি না, তবে তবে কি স্যার? তবে ওই শহরে আর চাঁদাবাজি হবে না, অসহায় মানুষগুলো শান্তিতে থাকবে। এদের গাফদারি নেই। রংবাজদের গ্যাংয়ের যুদ্ধ আছে, যেটা আমাদের করার কথা ছিল সেটা ওরাই সম্পন্ন করে দিল। স্যার, এদের জন্য কেউ ভয়ত মুখ খুলতে পারতো না। চলো, এই কেসের তো কোনো সাক্ষী নেই, কেস এখানেই ক্লোজ। স্যার। তবে এই রংবাজ কে বা কারা, এদের সম্পর্কে আমাদের জানতে হবে। খোঁজ লাগাও। জি স্যার। রিয়াদের ফোনে ফোন আসলো। বড় অফিসার কল করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো খোঁজ পেয়েছো? জি স্যার, পেরেছি। কে মারছে আর কেন? কেন মারছে জানি না স্যার, তবে একটা কাগজে রংবাজ লেখা পেয়েছি। এটা রংবাজ গ্যাংয়ের কাজ। জাহিদ এটা শুনে থমকে গেল। হ্যালো স্যার। স্যার, রংবাজদের কাউকে দেখেছো তোমরা? না, কিন্তু আমরা খুঁজে বের করব স্যার। যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। ওদের
আমারও প্রয়োজন। মানে স্যার, আপনি চেনেন এই গ্যাংকে? চিনি, কিন্তু কে বা কারা এটা জানা হয়নি এখনো। ফোনটা কেটে দিল। এদিকে রিয়াদ ভাবতে লাগলো, তাহলে এরা অনেক পুরনো গ্যাং, বেশ কৌশলেই মারা হয়েছে। পরের দিন সকালে নীল আর কাব্য হাঁটছে রাস্তায়, আর আশপাশ দেখছে সব দোকান বন্ধ। একটু অবাক হলো, এখন দোকান অফ। কাব্য একটা দোকানের কাছে গেল। কি কাকা, দোকান খুলবেন না? বন্ধ কেন? কি করব, চাঁদা নিতে তো এক্ষুনি আসবে। আমরা যা চাঁদা দিতা তা আমাদের আয় করা হয় না। কিছুদিন পর তো রাস্তায় ভিক্ষা করতে হবে। অশ্রুজড়িত কণ্ঠে। চাচা আর পয়েন না, দোকান খোলেন, ওরা কেউ আসবে না সবাই। আরে চাচা, দোকানটা খুলেন, ওরা কেউ চাঁদা নিতে আসলে দিয়েন, আর না হয় আপনাদের বাকি চাঁদার টাকাটা দিয়ে দেব। নীলের কথাটা থামিয়ে দিয়ে। কি বলছো তুমি? না, খুলবো না। আমাকে একটা সিগারেট দিন। আর আজকের নিউজটা তো দেখা হলো না, দেখি তো। তুমি অন্য দোকানে যাও, আমি খুলবো না। ওরা এক্ষুনি চলে আসবে। আরে কারা আসবে? কেউ আসবে না, দোকান খুলে নিউজটা দেখুন। কামাল দোকান খুলে কাব্যকে সিগারেট দিল আর টিভির নিউজে দেখা শুরু করলো। হেডলাইনের উপর বড় বড় লেখা, চাঁদাবাজির গডফাদার বাবলু ও তার গ্যাং নিহত হয়েছে। খবরেও বলছে। কামাল এটা দেখে চোখে জল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে, এই তোরা সবাই দোকান খোল, আজ থেকে আর কেউ চাঁদা নিতে আসবে না। কালামের কথা শুনে সবাই বেরিয়ে আসলো আর নিউজ দেখলো। সবার চোখেই জল, অন্যদিকে হাসিও। এই শহরটা চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেল। আজ থেকে আমরা সবাই শান্তিতে যেতে পারবো। শহরের লোকজন বেশ আনন্দের ভিতর আছে। 3 দিন কেটে গেল। কাব্য নীলকে নিয়ে মোড়ে আড্ডা দেয় দুজনে সারাদিন। ভাই চল না, চলে যাই। কেন, তোর থাকতে কষ্ট হচ্ছে? তাহলে তুই চলে যা, আমি যাব না। তোর কষ্ট হচ্ছে না এভাবে থাকতে? না, আমার কষ্ট হবে কিসের? চল না, বাসা ভাড়া করে থাকি আমরা। কেন, ফুটপাতে থাকতে কষ্ট হচ্ছে এর ভিড়ে? এই বাবারা, তোমরা কারা? বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের। কই থাকো? এই তো চাচা, ফুটপাতে যেখানে জায়গা পাই সেখানেই থাকি। কি বলো, তোমরা কোনো কাজ করো না? না চাচা। খেয়েছো তোমরা? হ্যাঁ চাচা। চাচা খাওয়া হয়নি, ও মিথ্যে বলছে। আচ্ছা চলো আমার সাথে কোথায়? আমার বাসায়। ডাল ভাত খেয়েও গরিবের ঘরে। কি বলছেন চাচা? আপনি চান আমরা অন্য? না, আমরা এখনই যাব। কাব্য তুই কিন্তু। নীল কাব্যকে নিয়ে করিম চাচার সাথে গেল। করিম চাচার ঘরটা একটা বিল্ডিংয়ের পাশে, কুড়ে ঘর বললেই চলে। চাচি আর সে থাকে। আপনার ছেলে মেয়ে কেউ নেই? আছে তো, তারা কই? একজন এক এক জায়গায় থাকে, আমাদের সাথে যোগাযোগ নেই। কাব্যের মনটা খারাপ হয়ে গেল। যাদের মা বাবা আছে তারা তাদের কদরটা বুঝলো না, আর যাদের নেই তারাই জানে কেমন করে থাকতে হয়, কতটা সংগ্রাম করতে হয়। হায় রে আজব দুনিয়া। কই গো, দেখো কারা এসেছে। কারা এসেছে? ঘর থেকে বের হয়ে। নতুন মেহমান, খেতে দাও। তুমি ভেতরে এসো, শুনে যাও। তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। কাব্য দেখছে ঘরটা হঠাৎ উপর থেকে পানি এসে কাব্যের গায়ে পড়ল। কাব্য লাফিয়ে সরে গেল আর উপরের দিকে তাকালো, কেউ নেই। কে মারলো দেখছিস? না, আমিও তো দেখলাম না। অন্যদিকে। কাদের ধরে আনছো তুমি? হ্যাঁ, ঘরে কিছু আছে কি খেতে দিব? তোমার তো কোনো জ্ঞান নেই। কিছু রাঁধুনি? তুমি কি চাল কিনে দিয়ে গেছো? রাঁধবো, কি হবে এখন? আমারও শরম ছিল না, কি করি। দুজনেরই মন খারাপ হয়ে গেল। তারপর দুজনেই ঘর থেকে বের হলো, কিন্তু ওদের কাউকেই দেখতে পেল না। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো আর কিছু ভাবছে। কিছুক্ষণ পর করিম চাচা ঘরে আছেন নাকি? কে? ঘর থেকে বের হয়ে। চাচা, আমি একটা এনজিও থেকে আসছি, আপনার জন্য একটা অফার আছে। কি অফার? এখানে আমরা বড় একটা বিল্ডিং করব। আপনাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনারা বাসা ভাড়া দিয়ে আমাদেরটা শোধ করে দিবেন। সত্যি নাকি? হ্যাঁ সত্যি। আর এই নিন বাজার, নিন গোস্ত রান্না করে খেয়ে নিন। আমরা কাল থেকে কাজ শুরু করব। আমার ঘরের বাজার নেই, তুমি জানলে কি করে? আমাদের জানতে হয় না,
হঠাৎ করেই চলে আসি। আজাদ চলে গেল। করিম আর তার বউ অবাক হয়ে গেল। করিম কাব্য আর নীলকে খুঁজল একদিন, কিন্তু পেল না। সারা দিন বাসার কাজ দেখতে দেখতেই আর দোকানে যাওয়া হয় না। বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। একদিন কাব্য আর নীল দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই একটা মোটরসাইকেল ওদের সামনে দিয়ে ঢুকে দোকানের কাছে গেল। একটা ছেলে বলে উঠল, কি ভাবছো কাকা? নিউজ দেখে লাফাই উঠছো? বাবলু ভাই মরেনি, চাঁদা দাও, এতদিন যা দাওনি তাই ও দিবা। আরেকটা ছেলে পাশ দিয়ে বলল, কিরে ওরা কি বলে? বাবলু ভাই নাকি? চল তো দেখি যে কোন বাবলু বেঁচে আছে। কি টাকা বের করতে এত সময় লাগছে কেন? নাকি এখানেই ডেট করে দিব? এই যে ভাইয়া শুনছেন, এদিকে। ছেলেগুলো পিছন ফিরল। কে তুই আর কি চাস? ভাইয়া আপনার নাম যেন কি? নাম দিয়ে কি করবি? তুই চিনিস আমাকে? নাম না বললে চিনব কি করে? ও হলো ইমরান। পাশ দিয়ে আরেকটা ছেলে বলল, তা ভাইয়া এই মহল্লায় কি চাই? চাঁদা নিতে এসেছি, তোর থেকেও নিব। এখন ডিস্টার্ব করিস না, ওখানে দাঁড়িয়ে থাক। হে তুই জানিস আমরা কে? চাইলেই এখানে। তোর কি মাথা গেছে নিলয়? কাব্য মুখটা চেপে ধরল। এখানেই কি করবি? নীলের কাছে গেল। না ভাই, চাঁদার টাকা দেবো তাই বলছে। তুই চুপ থাক। কি করবি? মারবি? মার। নীলের কলার চেপে ধরল। ভাই ওর কলারটা ছাড়েন। না ছাড়লে কি করবি? আরেক হাত দিয়ে কাব্যের কলার ধরল। কাব্য হাতটা উঠিয়ে ইমরানের মুখের উপর ঘুষি মারল। ইমরান ছিটকে রাস্তার উপর পড়ে গেল। সাথে সাথে দুটো মোটরসাইকেল চলে আসলো, হাতে হকি স্টিক আর এসএস। গাড়ি থেকে নেমেই সবগুলো বেধরে পেটাতে থাকলো। কাব্য আর নীল পাশে সরে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মারা শেষে ওরা চলে গেল। পুলিশও এসে হাজির। কারা মেরেছে ওকে? সবার অবস্থা এত খারাপ যে বলার বাহিরে। সবাই চুপ হয়ে আছে। এই ছেলে এদিকে আসো। কাব্যকে ডাকলো। জি স্যার বলুন। এদের অবস্থা এমন কেন করেছো? স্যার জানি না, তবে এরা এখানে এসে চাঁদা যাচ্ছিল। বাবলু নাকি বেঁচে আছে। তারপর কি হলো? আমরা এগিয়ে আসলাম, ভালোভাবে বললাম, শুনল না, আমাদের মারতে আসলো। আমি শুধু এই ছেলেটাকে একটা ঘুষি মেরেছি, আর বাকিটা ইতিহাস। ইতিহাস মানে? মানে স্যার, চারটা ছেলে এসে এদের পেটায়, আমরা দুজন তো ভয়ে সরে যাই, নাহলে তো আমরাও এভাবে পড়ে থাকতাম। তোমাকে দেখে তো বখাটে মনে হচ্ছে, মহল্লায়তেও নতুন। এই ছেলে কই থাকো? আমারটা পরে শুনেন, আগে ওদের হাসপাতালে পাঠান। রিয়া দেরি না করে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে সবাইকে হাসপাতালে পাঠালো। এই ছেলে আমার সাথে থানায় চলো। আমার অপরাধ স্যার? ওদের মারার জন্য আমি তোমাকে গ্রেফতার করেছি। ও স্যার, যাদের দোষ নেই তাদের কেন ধরেন? অপরাধীদের তো সামনে পেলেন, ওদের দোষ নাই। তোমাকে পরে দেখে নেব। চলে গেল জিপে উঠে। কাব্য আর নীল তো অবাক সবার কথা শুনে। এই যে তোমরা সেদিন না খেয়ে চলে আসলা কেন? একটা জায়গায় গিয়েছিলাম। কে তুমি বাবা? আজ আমাদের এই সব থেকে উদ্ধার করলে? আমি কাব্য চাচা, আমি তো কিছুই করিনি। এই তুমি কিন্তু আজ আমার সাথে আমার বাসায় যাবে, ওকে আর ওখানেই থাকবে। না, ওরা আজ আমার বাসায় যাবে। বাকিরা সবাই বলছে কাব্যকে তাদের বাসায় নেবে। আচ্ছা, আমি অন্য একদিন যাব আপনাদের বাসায়। কাব্য আর নীল চলে যাচ্ছে, করিম চাচা পিছনে ওদের। এই কাব্য, হ্যাঁ চাচা বলেন। আজ আমার সাথে আমার বাসায় যাবে আর ওখানে থাকবে। কিন্তু চাচা। চলো তো, তোমরা কোন কোথায় না। করিম চাচার সাথে দুজনেই চাচার বাসার সামনে গেল। চাচা আপনার বাসা কই? এখানে তো বিল্ডিং। একটা অফার পেয়েছি, সেই অফারে বাড়িতে নিয়েছি। তাহলে তো ভালোই হলো। হ, খুব সুন্দর হয়েছে বাসাটা। দাঁড়িয়ে থাকবে না, ভেতরে যাবা? চাচি ঘরের সামনেই ছিল। দাঁড়াও, ওরা সেদিন না বলে কেন গেছিল, আজ কেন আসছে? চাচি, আমাদের কাজ পড়ে গেছিল তাই চলে গেছিলাম। এসব বাহানা আমিও এক টাইম দিতাম তোমার চাচার সাথে যখন প্রেম করতাম। কাব্য আর নীল হাঁ করে পড়ল। এই তুমি কি শুরু করছো? কি ওদের খেতে দাও। এসব ভেতরে, আজ আর কাজের বাহানা দিয়ে যেতে পারবে না। আচ্ছা, তার চাচির বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল? পারিবারিক হয়ে থাকলে আজ আমরা এখানে থাকতাম না। তোমার চাচার সাথে পালিয়ে এখানে আসছি।
তোমার চাচার সাথে বেশ সুখেই আছি। কাব্য ভাবছে ভালোবাসার জন্য কুড়ে ঘরটাও রাজপ্রাসাদ হয়ে যায়, আর ভালোবাসাটা না থাকলে রাজপ্রাসাদটাও কুড়ে ঘর মনে হয়। হায় রে দুনিয়া। কাব্য আর নীল করিম চাচার বাসায় গেল, খেয়ে আসতে যাবে। কই যাও তোমরা? আজ থেকে এখানে থাকবে, উপরে একটা ফ্ল্যাট তোমাদের। কিন্তু কোনো কিন্তু না, তো আমার সাথে। করিম চাচার সাথে কাব্য আর নীল উপরের 3 তলায় গেল, রুমটা দেখিয়ে দিল। করিম চাচার নিচে নেমে আসলো। যাক, থাকার তো ব্যবস্থা হলো। এই কয়দিন স্টেশনের পাশে ঘুমাতে ঘুমাতে পিঠ আর পিঠ নেই। তুই এখানে থাক, আমি ওখানে থাকবো, আরাম কর তুই। ভাই, তুই এমন কেন করছিস? থাকি না। থাকবি তাই না? হুম। ওকে, আজ রাতে একটা মিশন করব অ্যান্ড ওখানে থাকবো। কিসের মিশন? গেলেই দেখতে পারবি। রাত 10টায় কাব্য আর নীল বেরিয়ে পড়ল, সোজা স্টেশনের পাশে যেয়ে বসলো। কাব্য চুপচাপ বসে আছে আর ভাবছে। নীল মনে মনে বলছে, কই ভাবলাম আজ একটু আরাম করবে, তা না নিয়ে এলো। 12টা বেজে গেল। এখানেই বসে থাকবি? কেন, কষ্ট হচ্ছে? না, কিন্তু কি মিশন আর কতক্ষণ? ওয়েট, আর একটু পরে হবে, চুপচাপ শুয়ে পড়। ওকে। 12টা 25। কাব্য অন্ধকার পথের দিকে এগিয়ে গেল নীলকে নিয়ে। চারপাশ দিয়ে ঘিরে আছে মানুষ, মাঝখানে সেলিনা বেগম আর তার জেলাবেলা। অন্ধকার রাত, কিছুই বোঝা যাচ্ছে না। খুব কাছ থেকেই কারো গলা ভেসে আসছে, মাদকের বেটিলো কোকড়া কোকড়া চুল বেঁধে দিব। চারপাশ দিয়ে আলো জ্বলে উঠল। সেলিনা বেগম ও তার চেলাবেলা অবাক হয়ে গেল। মোটরসাইকেলের আলো ওদের গায়ে পড়ল। মাদকের বেটিলো কোকড়া কোকড়া চুল বেঁধে দিব। কে তুই? সামনে আয়। গানটা আর কেউ গাচ্ছিল না, কাব্যই গাচ্ছিল। নীল তো অবাক। কাব্য সামনে চলে গেল সেলিনা বেগমের। কি চায় তোর? কে তুই? আমি কাব্য, তোর সকল অকর্মের অপশন চাই। তোর সাহস তো কম না, মাত্র এই 5টা মোটরসাইকেলের আলো। সেলিনার সাথে থাকা সবাই হেসে দিল। হেসে নে যত ইচ্ছা, কিন্তু তোর আজকে শেষ দিন, আর কখনো আসতে পারবি না। তাই নাকি? তোকে কে বাঁচাবে আজ? তুই তো আমার হাতেই মরবি। কোমর থেকে পিস্তলটা বের করলো। মাদকের বটিল কোকড়া কোকড়া চুল দেব করে, তোর চান্দি ফুটো করে। সেলিনা সহ সবাই পিস্তল কাব্য আর নীলের দিকে ওঠালো। সেলিনা শুট বলতেই দেখলো সেলিনার সবাই মাটিতে লুটিয়ে পড়ল। সেলিনার হাতে একটা গুলি লেগে পিস্তলটা পড়ে গেল। কি, মারবি না? মার। আমাকে ছেড়ে দে, তোরা যা চাইবি সব পাবি। নিউ মেয়ে, মদ, গাঁজা, টাকা, অট্টালিকা, যা চাস সব দেব। ভয়ে ভয়ে। তাই? আচ্ছা যা, ছেড়ে দিলাম। নীলকে নিয়ে কাব্য পিছনে ফিরে হাঁটতে লাগলো। সেলিনা পিস্তলটা উঠিয়ে যেই গুলি করতে যাবে, সাথে সাথেই সেলিনার কপালে এসে গুলি লাগলো। সেলিনা মাটিতে লুটিয়ে পড়ল। সেখান থেকে যে যার মতো করে গেল। কাব্য আর নীল হাঁটছে রাস্তা দিয়ে। মাদকের বেটিলো কোকড়া কোকড়া চুল, দেখতে লাগছে পুরো সুন্দরী। চুপ থাক। তুই এদের খোঁজটা পেলি কি করে? রাতে হঠাৎ একদিন ঘুম ভাঙে, আমার চোখের সামনে একটা ছেলে মহিলা সহ আরো কয়েকজনকে গুলি করে ফেলে। আমি চাই ওদের ওখানে শুয়ে দিতে পারতাম। দিলি না কেন? নাই, ওদের আসল গ্যাংকে ধরার জন্য। কে ওরা, কি করে রাতের আধারে? আমাকে বলিস নাই কেন? তুই ঘুমালে তোর তো আর হোশ থাকে না, তাই প্রতি রাতে সব খোঁজ নিয়ে দেখি। তারপর সবই জানতে পারলাম আজ রাতে সবাই এক হবে। পেয়ে গেলাম সবাইকে একসাথে, প্ল্যান মাফিক কাজ করলাম। তুই এমন কেন রে? হ্যাঁ, কেমন? নিজে সব একা একা করিস, আমি ছেলেটা আছি তার দিকে খেয়াল নেই। হয়েছে, চুপ কর। বাড়ির ভিতরে চুপি চুপি ঢুকে উপরে যেতে হবে। কাব্য আর নীল উপরে চলে গেল। কেউ দেখলো না ওদের। পরের দিন ভোরে পুলিশ খবর পেয়ে ছুটে আসে আর দেখে লাশ অনেকগুলো। কেউ কি দেখেছেন এদের কারা মেরেছে? কেউ কোনো কথা বলে না। রিপোর্টার এসে হেডলাইনে উঠিয়ে দিল, এতদিনে পুলিশে যে কাজটা করতে পারলো না, সেই কাজটা কে না কে করে দিল। পুলিশ শুধু এদের খুঁজেই যাচ্ছিল, কিন্তু পেল না। আজ পেল সবাই মৃত। স্যার, কিছু জানতে পারলেন? না, তবে এদের মারার পিছনে যেই থাকুক না কেন আমি খুঁজে বের করব। প্রথমে খুন হলো ইউজিং এর ছেলেরা,
তারপর খুন হলো চাঁদাবাজ, কিছুদিন পর আহত হলো চাঁদা চাওয়ার জন্য কিছু ছেলে, আর আজ খুন হলো মাদক নারী ব্যবসায়ী গাফফার দ্বারা। তবে এদের যারাই মারুক না কেন অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। কাব্য আর নীল ঘুম থেকে উঠল সকাল 10:30 চাচি এসে নাস্তা দিয়ে গেল। নাস্তা করে কাব্য আর নীল বের হলো। কই যাচ্ছ তোমরা? চাচার সামনে। কিছু শুনছো? কি চাচা? কাল রাতে মাদক ব্যবসায়ীকে খুন করেছে। চাচা চাচা কি কি বলেন? পুরো অবাক হয়ে। তোমরা বাসায় যাও, পুলিশে রেড দিছে। আমরা কিছু করিনি। তোমরা নতুন, পুলিশে কি করতে পারে কি করে বসে। চিন্তা করেন না চাচা, সব ঠিক হয়ে যাবে। কাব্য আর নীল সোজা রোড বেরিয়ে কলেজের সামনে দিকে যাচ্ছিল। কাব্য দেখলো একটা ছেলে কিছু মেয়েকে উত্ত্যক্ত করছে। মেয়েগুলো ফোন আর টাকাগুলো নিয়েছিল। এই ছেলে। মেয়েগুলো ফোন আর টাকাগুলো নিয়ে নিল। ছেলেটা কাব্যের দিকে ফিরতেই দৌড় দিল। কাব্য হাতে বাঁশ নিয়ে ছেলেটার পিছনে ছুটল, পিছে নিল। ছেলেটা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেল। তাই কে তুই শুনি? হেসে দিয়ে কাব্য দেরি না করে ছেলেটার মুখে ঘুষি আর পেটে লাঠি মেরে ফেলে দিল। তারপর হাতে থাকা বাঁশ দিয়ে ইচ্ছে মতো মারল। পুরো ক্যাম্পাস কাব্যের দিকে তাকালো। কাব্য ছেলেটার পকেট থেকে মোবাইল আর টাকাগুলো নিয়ে কাব্য কলেজ থেকে বের হতেই একটা মেয়ের সাথে জোরে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়। কাব্য সেদিকে খেয়াল না দিয়ে সোজা হেঁটে যায়। নীল কাব্যের কাজ দেখে ভেবাচাকা খেয়ে যায়। মেয়েটার কাছে যেয়ে মেয়েটাকে ওঠাতে যাবে, তখনই ঠাস ঠাস শব্দ শোনা গেল। কি ভাবছেন নীল চর মারছে মেয়েটাকে? ভুল ভাবছেন, মেয়েটি নীলকে চর মারল। ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলেই গায়ের সাথে ধাক্কা লাগিয়ে মজা নিতে মন চাই, তাই না? রাগি চোখে। সরি, আমি ধাক্কা দিই নাই, আমি তো আপনাকে উঠাতে আসলাম। গালে হাত দিয়ে। হুম, লুচ্চামির জায়গা পাস না? একজন ধাক্কা মেরে ফেলে দিবে, আরেকজন শরীরে টাচ করবে। কি ভাবিস নিজেকে হিরো? গলা ঝাঁঝিয়ে নীল ওখানে আর দাঁড়ালো না, চলে আসলো এদিকে। ভাইয়া ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, একটা ছেলেকে তো আপনার চাইলে জবত করতে পারতেন। ভাইয়া ওরা অনেক, আজ ওই ছেলেটা একা আসছে। আপনারা পুলিশকে জানান না? জানিয়েছি, একদিন পর আবার চলে আসে। ও, আপনারা ওই কলেজে পড়েন? জি, আপনি? পারবো কাল থেকে। কাব্য চলে আসলো। কাব্য নীলকে দেখে। কিরে, তোর মুখে হাত কেন? একটা খুন করতে হবে। কাকে আর কি হয়েছে? একটা মেয়েকে। আরে কি করেছে বলবি তো? তুই যে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিলি, আমি মেয়েটাকে ওঠাতে গেছি তখন। হাসবি না বলে দিলাম। দেখতে কেমন? ভালোই, তবে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে খুন করবি কেন? জানি না। নাম কিছু জানিস? না। ওকে চল, বাসায় যাই এখন। চল। কাব্য আর নীল বাসায় গেল। অন্যদিকে এই রাজ, ঠিক আছিস? তোরা কেউ এগোলি না কেন? ওই ছেলে কলেজে এসে একাই আমাকে মেরে গেল। আমরা তো দেখিনি। আচ্ছা, ওই ছেলেকে পেয়ে নি, সবাই মিলে মারবো। চল ডাক্তারের কাছে। কাব্য কলেজে বসে যাকে মারল সে হচ্ছে রাজ। কলেজে পড়ে। কলেজের ছোট বড় কাজ এরাই করে। কলেজের টপার, এদের উপর কেউ কথা বলে না। ইমরান রাজকে নিয়ে ডক্টরের কাছে গেল। কি রে তোমা, রেগে আছিস কেন এত? আর বলিস না, আসার সময় একটা ছেলে ধাক্কা মেরে ফেলে দিল, অন্য একটা ছেলে আসলো হেল্প করতে, আমি কিনা তাকে চড় বসিয়ে কথা শোনালাম। সরি বলেছিস ছেলেটাকে? কে মারছে দেখছিস? দেখতে বখাটে পুরো, আর যাকে চড় মারছি ওকে হালকা বখাটে লাগে দেখতে। কি বলিস কি? কাল কলেজে আয়, ওই ছেলেকে যা করার করবো না। সত্যি করবি তো? করবো, দেখিস। ওকে, দেখবো কেমন করিস। মেধা বাবার একমাত্র আদরের ছোট মেয়ে। কলেজের টপার ছেলেদের ভিতরে। যা বলে সবাই সব শোনে। তমা মেধার বান্ধবী। দুজনের কথা কলেজে সবাই শোনে। পরের দিন কাব্য আর নীল কলেজ গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। রাজ কাব্যকে দেখতে পেয়ে ইমরান ওর সাথে ছেলেদের ডেকে আনলো।
কাব্য আর নীলের পথ আটকিয়ে দাঁড়ালো। কিরে, কাল তো পুরোই হিরো সাজছিলি, আজ হিরো হবি না? দেখুন ভাই, যেটা করেছেন ওটা অন্যায় আপনার ছিল। হিরো সাজাসাজির তো কিছুই নেই। আওয়াজ নিচে। তুই কার গায়ে হাত দিয়েছিস নিজেই জানিস না। ইমরান, একে এখানেই মেরে দে, সবাই দেখুক। কাকে কি মারবি? মেধার কথা শুনে সবাই ফাঁক করে দাঁড়ালো। এটাকে কাল আমাকে মেরে হিরো সাজছিল, আজ ওর হিরোগিরি বের করব। তোরা পরে যা করার করিস, আপাতত এই আমার শিকার। সো বুঝতেই পারছিস। ওকে তোর কাজ শেষ হলে আমাদের হাতে তুলে দিস, পালাতে না পারে। পালিয়ে যাব কই? নীল হাঁ করে দাঁড়িয়ে আছে। রাজরা চলে গেল। কি হিরো? অনেক হিরোগিরি দেখিয়েছিস, এখন একটু জিরো হ। কাব্যের কলার ধরে। আমার অপরাধ কি? তমা, এই কি সেই ছেলেটা? নীল তমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি করেছি বলবেন তো? কাল যে মেয়েটাকে ধাক্কা মারছিলে তার বান্ধবী মনে হয়। কানে কানে। এই ছেলে, এদিকে এসো। নীল চলে গেল তমার কাছে। তমা নীলকে নিয়ে পাশে গেল। আপনার কোথাও ভুল হচ্ছে, আর এভাবে কলা ধরছেন কেন? এই আমার হকিটা নিয়ে আয় তো, আমার মুখের ওপর কথা। কাব্য মনে মনে বলছে, এই কোন ঝামেলায় পড়লাম আমি, আল্লাহ বাঁচাও। তোর আজ এমন শিক্ষা দেব যাতে আর কোনো মেয়ের সাথে ধাক্কা না খাস। রাগে ফায়ার হয়ে কাব্য চুপ। দেখেই তো বকাটি লাগে, চুল দেখো না কি অবস্থা। এই কাচিটা নিয়ে আসিস, এটাকে বকাটে সাজা বার করছে। ওই যে আপনাকে ডাকছে। মেধা ওইদিকে ফিরতেই কাব্য পালিয়ে গেল। মেধা তো আরও রাগ উঠে গেল। অপরদিকে, কালকের জন্য সরি। ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল হয়। তুই তো সুন্দর কথা বলিস। নীল হাঁ করে তাকিয়ে আছে। কি হাঁ করে আছিস কেন? হুম হুম। না, কিছু না। আচ্ছা, আসি এখন। এত ব্যস্ত কেন? নাম কি তোর? নীল। আপনার? তমা, চল এই ছেলেটাকে খুঁজি। কেন? মারবো তাই। কে বে? কেন? তুতলিয়ে যাচ্ছিস কেন? না, কিছু না। নীল তোমার পিছন পিছন গেল। কি রে, কিছু করতে পারলি মেধা? না, পালাইছে। কি? তুই তো কিছুই বললি না। এই, তুই কিছু করলি? রাগ দেখিয়ে। আরে কলেজ থেকে তো এখনো বের হয়নি, পালিয়ে যাবে কই? এই নীল, এই ছেলেটা তোর কে হয়? কেন? আমার বন্ধু। হেসে দিয়ে তমা নীলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এবার সব ক্লিয়ার। মেধা, এটাকে ধর। বন্ধু খুব চালাক, তোকেই পিটাই। আমার দোষ। মার খা, তারপর দোষ খুঁজিস। মেধা আর তমা ওর বান্ধবীরা মিলে নীলকে মারা শুরু করলো। অন্যদিকে রাজ, ইমরান আরও কয়েকটা ছেলে গেটের সামনে দাঁড়িয়ে। দেখ দেখ, মালটা সানি লিওনের মতো না? হ্যাঁ রে, সেই বুম। এই মেয়ে, এদিকে এসো, তোমাকে একটু দেখি। আহা, কি জিনিস! মেয়েটা যেতেই রাজ, ইমু, ইমরান মেয়েটির গায়ে টাচ করা শুরু করলো। ইমরান পিছনের দিকে দৌড় দিল, সাথে সবাই রাজবাদে। কি সুন্দর সিল্কি চুল! চুলে হাত দিয়ে। কে রে আমার চুল ধরলি? পিছনে ফিরতেই কাব্য। কেন রে, মেয়েদের চুলের থেকে তোর চুলটা সুন্দর তাই ধরেছি। ও তুই? আজ আমি তোর এমন অবস্থা করব। পিছন ফিরে অবাক। কি করবি? দুগালে দুটো চর বসিয়ে দিল। রাজ কাব্যের দিকে হাত তুলতে যাবে, কাব্য পেট বরাবর লাঠি মেরে কাব্যকে ফেলে দিল। নীল ওদের মার খেয়ে এদিকে এগিয়ে আসতে থাকলো। আপু, একটা হেল্প করবেন তো? ভাইয়া বলেন। ওই লাঠিটা এনে দিন তো। জি ভাইয়া। তুই কিন্তু ভালো করছিস না, চিনিস আমাকে? আমি আজ তোকে খেয়ে ফেলবো। ফোনটা বের করেই কারে যেন ফোন দিল। তাই? আমি তো তোর সামনেই দিল পা দিয়ে লাথি। একটু ওয়েট কর শুধু। চোখ লাল হয়ে গেছে। ডাক, আজ তোদের সবগুলোকে এখানে দেখে নেব। পুরো কলেজের আকর্ষণ কাব্যের দিকে, সবাই চেয়ে আছে। অনেকে অনেক খুশি, অনেক অত্যাচার করেছে সবার উপর। এগিয়ে আসলো। এই কাব্য, কি হয়েছে? হ্যাঁ, বাসায় চল। তোর এই অবস্থা কেন? ওই মেয়েগুলো মারলো। কি করলি যে মারলো? তোর জন্যই তো খেলাম। এটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সামনে তাকা। আজ এসেই শুরু করে দিলি? অনেক পাখানা গজিয়েছে। এই ছেলে, কি করছিস?
ভালোই ভালোই মাপ চেনে যদি বাঁচতে চাস। যা করছিস। তুই কে রে? তোরা পারলে এখান থেকে সুস্থ হয়ে যা। কাব্য খেয়াল করলো মেয়েটি এখনো কান্না করছে। আপনি কাঁদবেন না। মেয়েটি কেঁদেই যাচ্ছে। এর ভিতরে স্যার ভিড় দেখে এগিয়ে আসলো। কি হয়েছে কি এখানে? রাজ, তুমি এখানে পড়ে আছো কেন? স্যার, ওই ছেলেটা বিনা কারণে আমার গায়ে হাত তুলেছে। আজ ওকে। কাপের দিকে আঙুল দিয়ে দেখিয়ে। এই ছেলে, কে তুমি? দেখে তো বখাটের মতো লাগছে। তুমি জানো রাজকে? তুমি আমাদের কলেজে এসে মাস্তানি করছো। আমি এখনই পুলিশকে ফোন করছি। তার আর প্রয়োজন হবে না, ও অন্যায় করেছে, মেরেছি ওকে। এখন মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলেন। তোমার তো সাহস কম না? ও কোনো ক্ষমা চাইবে না, তুমি ওর কাছে ক্ষমা চাও। ও অন্যায় করেছে, ও চাইবে, আর না চাইলে? পা দিয়ে শর্ট দিল। বেয়াদব, তুই চিনিস আমাকে? আমার সামনে ওকে মারছিস। তোর কি অবস্থা করতে পারি জানিস? জানি ভালো করেই। কিছু টাকা খেয়ে চামচামি করা ছাড়া আপনাদের কোনো কাজ নেই। এই সরি বল, নাহলে তোকে এখনই। চোখে রাগের আগুন দেখতে পেল। সরি, আমার ভুল হয়ে গেছে। মেয়েটি চলে গেল। কাব্য আর না দাঁড়িয়ে ক্লাসে চলে গেল। স্যার, আপনি ওকে কিছুই বললেন না? আমি এখন ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ওয়েট, পুলিশকে ফোন দিব আর প্রিন্সিপাল স্যারকে বলে কলেজ থেকে বের করে দিব। না, পুলিশকে দিতে হবে না। যা করার আমি করব। ক্লাস থেকে বের হোক। ঠিক আছিস তুই? তোরা আমার বন্ধু না অন্য কিছু? কেন? আমরা একটা কাজে গেছিলাম। ওই ছেলেকে বের হোক আজ। তোদের দরকার নেই। যা করার আমি করব। কি করবি? ওর হাত পা ভেঙে দিব। রাজ কথাটা বলেই চলে গেল। ইমরান হাসলো। কাব্য ক্লাসে ঢুকতেই। এই দাঁড়া। কাব্য দাঁড়িয়ে গেল। গতকালকের মেয়েগুলো এসে কাব্যের পাশে দাঁড়িয়ে। আরে আপনি এখানে? জি, আমি এই কলেজে। আপনি? আরে দাঁড়িয়ে কেন? ক্লাসে ঢুকবেন না? হ্যাঁ, আপনারা যান। মেধা আর তমা তাকিয়ে দেখছে। মেধা কাব্যের কাছে গেল। তুই কি ভাবছিস আমার থেকে পার পেয়ে যাবে? মানে? ক্লাস থেকে আজ বের হ, তারপর দেখাবো মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার মজা। এক্ষুনি কিছু বল। দেখ দুটোকে কেমন ছোট লোক খ্যাত লাগছে। দেখে তো মনে হচ্ছে রাস্তা থেকে উঠে আসছে। কাব্য সবটা মুখ বুজে শুনে নিল। মেধার পাশ কাটিয়ে ক্লাসে যেয়ে বসলো। একটু পর স্যার আর প্রিন্সিপাল ক্লাসে আসলো। ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়ল। প্রিন্সিপাল স্যার সবাইকে বসতে বলল। ওই যে দেখুন, এই ছেলেটা অনেক বেয়াদব। দেখে তো বখাটার মতো। এইসব ফালতু ছেলেদের কলেজে কেন ভর্তি নেয়? এই ছেলে, উঠে দাঁড়াও। কাব্য উঠে দাঁড়ালো। কি নাম তোমার? জি, কাব্য। তুমি এই কলেজের ছাত্র? জি স্যার। তোমাকে তো কখনো এই কলেজে আগে পরে দেখিনি তো। নতুন তুমি কলেজে? জি স্যার। তুমি আমাকে চেনো? তুমি নতুন কলেজে এসেছো, মাস্তানি শুরু করে দিয়েছো? কোন সাহসে? স্যার, আপনাকে কি বলেছে জানি না, তবে মিথ্যা বললেও বলবো হ্যাঁ, আপনি যা শুনেছেন সব কিছু সত্য। স্যার দেখেছেন বেয়াদবের কথা। তুমি চুপ থাকো। এই ছেলে, তুমি জানো আমি চাইলে তোমাকে কি করতে পারি? জি স্যার জানি, আপনি টিসি দিয়ে বের করে দেওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। আর আমি অন্যায় দেখেছি, তাই তার বিচার করেছি। দেখেছেন স্যার, আপনার মুখে মুখে তর্ক করে। যা এই কলেজের কেউ পর্যন্ত আপনার মুখে কথা বলেনি। এই ছেলে, ক্লাস শেষে আমার কক্ষে এসে দেখা করবে, মনে থাকবে তো? জি স্যার। প্রিন্সিপাল চলে গেল। ক্লাসের সবাই হাঁ করে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য বসে পড়ল। কিছু বুঝলি না? কি মাস্তানি করলো? তাই তো আর প্রিন্সিপাল স্যারের মুখে মুখে কি জবাব দিল দেখলি তো? দেখি ওর মাস্তানি কেমন দেখতে তো হয়। মানে বুঝলাম না। বুঝবি, সময় মতো বুঝবি। ক্লাসে স্যার আসলো। সবাই দাঁড়িয়ে পড়ল। স্যার বলতে লাগলো, তোমরা কি জানো অতি যতই কেউ বাড়ুক না কেন সে থেকে নিচে পড়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। স্যারের কথায় সবাই অবাক হয়ে চেয়ে আছে। স্যার আজ হঠাৎ এ কথা কেন বলছে? যে স্যার পড়াবে তো বাড়তি কথা বলে না। কি অবাক হলে তো আজ কেন আমি পড়া ছাড়া এই টপিক উঠালাম? না হওয়ার কি আছে স্যার, কিন্তু এটা কেন বললেন আপনি? দাঁড়িয়ে। কাব্য দাঁড়াও তো একটু। কাব্য স্যারের মুখের কথাটা শুনে অবাক হয়ে গেল। কাব্য ভাবছে স্যার কিভাবে নাম জানলো। কাব্য দাঁড়িয়ে পড়ল। আচ্ছা কাব্য, তুমি যে রাজাকে মারলা, এটা কি ঠিক করেছো? আর হাসেম স্যারকে যা বলেছো
তা কি ঠিক করেছো? জি স্যার, ঠিক করেছি। তুমি নতুন এসে এত কিছু কিভাবে জানলে? আর এসে মাস্তানি শুরু? তোমার কি হবে জানো? হ্যাঁ স্যার জানি, তবে আমার থেকে অন্যায়কারীরা কখনো ছাড় পাবে না, সেটা যেই হোক না কেন। আমি যদি তোমাকে এখন মারি বিনা কারণে, তুমি কি আমাকে মারবে? আমি যতটুকু জানি আপনি পড়া ব্যতীত অন্য কোনো বাইরের কথা আলাপ আনেন না। আপনি অনেক শান্তশিষ্ট এবং ভালো প্রকৃতির, তবে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে পারেন, শুধু চুপচাপ দেখেইছেন। আর আপনি আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রীদের মারেননি। অন্যায় করলে চোখ গরম করে দেখান আর বকা দেন, তারপর ভালোবাসেন, খুব সুন্দর করে বোঝান, যার জন্য আপনাকে দেখে সবাই ভয় পায়। আপনি আমাকে মারলেন, আমার কোনো কষ্ট নেই, বরং অনেক খুশি হব। ক্লাসের সবাই আর স্যার কাব্যের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। তা এত কিছু কিভাবে জানলে? খোঁজ খবর নিয়েই মাঠে নামছো দেখছি। এতটুকু যদি না জানি স্যার, চলবে নাকি? ওকে, তুমি আমার সাথে পরে দেখা করো, তবে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, সাফল্য পাবে। বসো। কাব্য বসে পড়ল। এক এক করে সব ক্লাস হলো। তারপর কাব্য নীলকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেল। স্যার যদি বের করে দেয় তাহলে কিভাবে তোর কাজ শেষ করবি? আমাকে বের করলে তুই তো থাকবি, বাকিটা না হয় তুই করিস, আর তোমাকে পটিয়ে নিস। রাগ তো মা, হো ভালো না, আমার ভয় করছে। কি বলেছে ভালো না? খুব ভালো একটা মেয়ে, বুঝলি? এখন তো বাতাসে উড়ছে, যখন বাতাস থাকবে না তখন দেখবি। তুই তো দেখছি তোমাকে নিয়ে পড়লি, আর আমার এদিকে ভয় করছে খুব। ভয় পাস না। প্রিন্সিপাল স্যারের রুমের দরজার কাছে দাঁড়িয়ে। স্যার আসবো? হ্যাঁ এসো। কাব্য আর নীল প্রবেশ করলো ভিতরে। এই ছেলে, তুমি একটু বাইরে ওয়েট করো, যাও। নীল বাইরে চলে গেল। কাব্য বসো ওখানে। কাব্য প্রিন্সিপালের কথা শুনে অবাক হয়ে গেল। না স্যার, ঠিক আছে। বসো ওখানে। কাব্য বসে পড়ল। তুমি কি আমার যারা চাকরি করি তাদের একটা কর্তব্য আছে? জানি স্যার। কর্তব্য থেকে যদি ভুল কিছু হয় তাহলে আমাদের চাকরি থাকে না। আমরা সিদ্ধান্ত হুকুমের দাস। অনেক সময় অনেকে অন্যায় প্রশ্রয় দিতে হয়, তা না হলে আমরা আর এখানে বসে থাকতে পারবো না। ট্রান্সফার হয়ে অন্য কোথাও নাই বরখাস্ত। স্যার এগুলো কেন বলছেন? অবাক হয়ে। তুমি আজ যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। এমনটা হয়তো আমরা করতে পারতাম না। আমরা শাসন শুধু এই ছেলে মেয়েদেরই করি যাদের মাথার ওপর বড় কোনো ছায়া নেই। হয়তো সবার ওপরে বড় ছায়া থাকলেও আমরা কখনো কোনো মেয়ে ছেলেদের ভালোভাবে শিক্ষিত করতে পারতাম না। যেমন স্যার? আজ তারা অন্যায় করলে আমি শাসন করতে পারলাম না, বুঝতেও পারলাম না। দেখা গেল আমি কিছু বললেই ওদের মাথার ওপর বড় যারা ছায়া আছে তাদের কাছে হেনস্থা হতে হতে আরও অনেক কিছু। তাই বলে মুখ বুঝে সহ্য করতে হবে স্যার? সহ্য না করলে বিভিন্ন ধরনের হুমকি শুনতে হয়। জোর যার মুল্লুক তার। ঠিক আছে, কলেজের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। কত বড় ছায়া কার মাথার উপর আছে আমি দেখে নেব। আপনি শুধু একটা কাজ করেন। কি? শিক্ষকের মিটিং করেন এবং সেখানে প্রত্যেকটা স্যারকে বলবেন কোনো প্রকার কোনো অপরাধ বা অন্যায় করলে কোনো ছাড়া হবে না, তার শাস্তি তাকে পেতেই হবে। কলেজের স্যারকে বলে দেবেন, যা বলবে তাই হবে। পড়ার সময় পড়া শেষ হলে বন্ধুত্ব। ধন্যবাদ ভাইয়া। আরে স্যার আপনি? দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো ওরা আমার সাথে বাজে কিছু করতো। কাব্য, তুমি আমার বড় উপকার করলে আজ। কি যে বলছেন স্যার? অবাক হয়ে। হাবিবুর স্যার যে ক্লাস নিয়েছিল, পড়ানো বাদে বাড়তি কথা বলে না। ইমা আমারই মেয়ে, ও তো এসে সব বলল। হ্যাঁ, আমি সব শুনেছি ইমার থেকে। কাব্য পুরো হাঁ করে গেল। আচ্ছা স্যার, আমার একটু কাজ আছে, যাই এখন। আচ্ছা যাও। কাব্য রুম থেকে বের হলো নীল কাব্যকে দেখে। কি বললো স্যার তোকে? কিছু না, চল বাসা যাই। তোকে টিসি দেয়নি তো? আরে না, দেয়নি। রাজের বাবাকে জানিস? না, কে? বিশিষ্ট ব্যবসায়ী, সে অনেক কিছুই করতে পারে। প্রিন্সিপাল সবাই তার কথাই চলে। ও আচ্ছা, দেখতে হয়তো তবে। কাব্য আর নীল সিঁড়ি বেয়ে নিচে নেমে গাছতলায় দাঁড়ালো। এখানে দাঁড়ালি কেন? এমনি চল। কাব্য আর নীল হাঁটছে। হঠাৎ করেই কাব্য সরে গেল পাশে, আর নিচে একটা মেয়ে পড়ে গেল। মেয়েটি আর কেউ না, মেধা। নীল অবাক হয়ে গেল মেধা পড়ে যাওয়াতে। একবার কাব্যের দিকে আর একবার মেধার দিকে তাকাচ্ছে নীল। তমা চলে আসলো। তোর লাগেনি তো?
ওফো, আহা লাগছে রে অনেক। কাব্য হাসছে। মাথায় একটুকু বুদ্ধি নেই আপনার? কি কষ্ট রে সেমরিটার। ওই ঠিক করে কথা বল, নাই তো। আগে তো সোজা হয়ে দাঁড়ান, তারপর না হয় কইরেন। হাসছে। মেধা উঠতে গেল, আবারও বসে পড়ল। পা মুচকে গেছে। কাব্য সোজা হেঁটে চলে যাচ্ছে। এই নীল দাঁড়া। নীল দাঁড়িয়ে পড়ল। কাব্য হেঁটে চলছে সামনের দিকে। তমা ওঠা না আমাকে। একজন বিপদে পড়েছে আর তাকে ফেলে রেখে চলে যাচ্ছিস? কাব্য এদিকে আয় তো। কাব্য হাঁটা থামিয়ে দিয়ে নীলের দিকে গেল। কি হয়েছে? একজন বিপদে পড়ছে। তো যা উদ্ধার কর। আমি পারবো না, তুই কর, আমি তোমার সাথে। ওকে। কাব্য আর নীল ওদের কাছে গেল। কি সমস্যা এখানে? ন্যাকা সাজছে চত্ব সব। একজন আহত হয়ে পড়ে আছে আর তাকে ফেলে। হেই কাব্য, একটু তুলে দে না। তুই তুললেও তো হয়। দোস্ত প্লিজ। কাব্য মেধাকে কোলে তুলে নিল, কিন্তু মেধার দিকে না তাকিয়ে সোজা হাঁটছে পিছে। ধন্যবাদ, তুই না থাকলে কি যে হতো। আরে না, ঠিক আছে। কই থাকিস তুই? সামনে করিম চাচার বাসায়। একটা কথা বলি? বল। না, কিছুই না। কাব্য মেধাকে গাড়িতে উঠিয়ে দিল। মেধা অবাক হয়ে গেল। একটি বারের জন্যও ওর দিকে তাকালো না। মেধার রাগ দ্বিগুণ হয়ে গেল। কাব্য আর নীল চলে গেল। কি রে, রাখতেছিস কেন? তো কি করব বল? নিজের প্ল্যানে নিজেই পড়লি। কিন্তু তুই বল, আমি কম সুন্দরী? না তো, তোর পিছে ছেলেরা লাইন দিয়ে আছে প্রেম করার জন্য। আর কাব্য আমার দিকে ফিরেও তাকালো না। কি বলিস? আমি তো শোধ নিয়েই ছাড়বো। কিভাবে? সময় হোক, বোঝা যাবে। এদিকে। কিরে, কিছু হইল? না রে, পারলাম না। চিন্তা করিস না, হয়ে যাবে কাজ। কিভাবে? আজ দেখলি তো বিপদে পড়ে তোকে ডাকলো। হাঁটা না দিলে তোর কথা বলার সুযোগই পেতি না। তুই যে মেধাকে কোলে নিলি। যার জন্য চুরি করলাম সেই বলেছ। তুই নিলি না কেন? তোমা হলে তো নিয়ে নিতি। লজ্জা দিস না। আহারে, ছেলেটার কি লজ্জা! প্রেম করার সময় তো থাকবে না লজ্জা। নীল চুপ করে গেল। দুজনেই বাসায় চলে আসলো। পরের দিন কাব্য আর নীল কলেজে গেল। নীল আর কাব্য হাঁ করে আছে। কলেজের ভিতরে পুলিশের গাড়ি অনেকগুলো, দামি একটা কারও আছে। কাব্য আর নীল দুজনের দিকেই তাকালো, তারপর কলেজের ভিতরে গেল। স্যার, ওই যে ওই ছেলেটা। রিয়া যে কাব্যের পথ আটকায়। তুমি কালকে রাজকে মেরেছো? কখন স্যার? কলেজ ছুটির পর। না তো স্যার, তবে সকালের দিকে একটা মেয়েকে টিস করছিলাম, তাই মারছিলাম একটু। তারপর তো আর আমি জানি না। ও মিথ্যা কথা বলছে। ডান্ডা বাড়ি পড়লে সত্যি কথা বের হয়ে আসবে। শোনো, তুমি সব সত্য কথা স্বীকার করো ভালোই, তাহলে তোমাকে বাঁচাতে পারবো না, আর না হলে কিছু করার থাকবে না আমাকে। আমি কি করেছি তা বলবেন তো? অবাক হয়ে। তুই রাজকে মেরে হাসপাতাল পাঠাসনি, এখন তুই কিছু জানিস না? আজব তো, আমার উপর কোন মিথ্যা দোষ চাপাচ্ছেন? আর স্যার আপনাকে বলি, কত খেয়েছেন যে আপনি এমন চামচামি করছেন? দেখছেন স্যার, আপনার সামনে আমাকে কিভাবে অপমান করছে। এই, ওকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোল। কনস্টেবল এসে কাব্যর হাত হ্যান্ডকাপ পরাতে যাবে তখন। আরে এত ব্যস্ততা কিসের? আমার অপরাধটা দেখি, তারপর না হয় পড়াবেন। এর ভিতর ঠাস ঠাস শব্দ হলো। কি ভাবছেন কার গালে পড়লো চটটা? চটটা কাব্যের গালে পড়েছে। রাজের বাবা কামরুল সাহেব কাব্যের গালে চর বসিয়ে দিয়েছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? স্যার, আপনি শান্ত হন, আমরা দেখছি ব্যাপারটা। তোমরা কি দেখবে? ওর মতো চুনোপুটিকে আমার ঘুম করতে 2 মিনিট সময় লাগবে। তুই জানিস আমি কে? স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। এই ছেলে এমন কিছু করেনি। পিছন থেকে। প্রিন্সিপাল, সাফাই গাইতে এসো না, না হলে কিন্তু। চোখ গরম দিয়ে। স্যার, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। নরম গলায়। চুপ থাক ছোট লোকের বাচ্চা। আজ আমি তোকে এখানে শুয়ে দিয়ে যাব, যাতে পরবর্তী আমার ছেলের দিকে তাকাতে ভয় পাই। স্যার, শান্ত হন আপনি, আমরা ওকে নিয়ে যাচ্ছি। তোমরা এখান থেকে চলে যাও, আমি আজ ওকে এখানে মেরে পুঁতে যাব। পুরো কলেজের ছাত্রছাত্রী, ম্যাডাম, স্যাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। কাব্য সে আপনার ছেলেকে মারছে, তা আমরা সকলেই তার বিচার করে দিয়েছি।
আপনার ছেলে হসপিটালে কিভাবে? পিছন থেকে। কি বললি? তুই আমার ছেলেকে গতকাল মারছো আর তোমরা সব আঙ্গুল চুটিয়েছিস সব জেনে শুনে? আপনার ছেলে একটা মেয়েকে টিস করছিল, তাই ওকে সাবধান করেছিলাম, কিন্তু ও শুনেনি, তাই 2-1টা চড় মেরেছি। আমার ছেলে একটা কেন 5টা মেয়েকে টিস করবে, সব করবে। তুই কে আর চড় মেরেছিস? তোর ওই হাত আমি ভেঙে দিব, তারপর মাটিতে পুঁতে দিব। আপনার ছেলেকে কখন হাসপাতালে নেওয়া হয়েছে? 2:30-এ। তখন তো কাব্য প্রিন্সিপাল স্যারের রুমেও। কখন মারবে? প্রমাণ আছে কোনো? কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলে তো হয়ে গেল। হ্যাঁ, কাব্যকে আমি আমার রুমের রাজকে মারা নিয়ে বকতেছিলাম। সকালে আসতে বলেছি রাজের কাছে, যাতে সরি বলে। ও তো রাজকে চিনতে পারেনি। ওকে আমরা কালকের ফুটেজটা দেখব। ওকে চলুন। কামরুল সাহেব সহ সবাই গেল আর সিসি ক্যামেরায় দেখলো কাল কাব্য প্রিন্সিপালের রুমে ছিল। 3টার দিকে বের হয়, একটা মেয়ে কাব্যকে ধাক্কা দিতে যেয়ে পড়ে যায়। তারপর কাব্য মেয়েটিকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। হাশিম স্যার, কামরুল সাহেব সবাই অবাক। রিয়াদ ভাবছে তাহলে কার এত বড় সাহস রাজকে মারার। কামরুল সাহেব কাব্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে, সাবধানে রাখিস, তোর হাতটা যত্ন করে রাখিস। কাব্য, তুমি কিছু মনে করো না, বুঝতেই পারছো ছেলে হাসপাতালে, তার সেই রাগে রিয়াদও চলে গেল। এইবারের মতো বেঁচে গেলি। হঠাৎ করে কামরুল সাহেব আবার আসলো। প্রিন্সিপাল, তোমার সময় শেষ, এখানেই তৈরি থেকো। বাঘের গুহাতে হাত দিলে কি হয় তা সবাইকে দেখিয়ে দিব। হামেশ, তুমি হবে এই কলেজের প্রিন্সিপাল। আর ছোট লোকের বাচ্চা, তুই আজকের মতো বেঁচে গেলি নাই। কাব্য দাঁত বের করে হেসে দিল। কামরুল সাহেব সহ সবাই অবাক হয়ে গেল। ভুল করিনি, তোর মতো ছেলেকে আমি আজই খেয়ে দেব। ওয়েট কর সময়ের জন্য। এই রিয়াদ, এটাকে গাড়িতে তোল। সরি স্যার, আমরা প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। আর ছেলেটা নির্দোষ, নিজ চোখেই দেখলেন। আমারটাকে আমার মুখে কথা? তোর মতো 2 টাকার পুলিশের চাকরি থাকে কি করে, আমিও দেখব। ফোনটা বের করে ফোন দিল। 5 মিনিটের ভিতর রিয়াদের ফোনে ফোন আসলো উপরতলা থেকে। রিয়াদের মুখটা কালো হয়ে গেল। রিয়াদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রিন্সিপাল, তোকে আমি পরে দেখছি, আমার মিটিং শেষে। কামরুল সাহেব চলে গেল। কি হলো কাব্য? এটা আমিও তো বোঝাতে পারলাম না, হৃদয় চলে গেল। স্যার, আমরা ক্লাসে গেলাম। যাও। চেয়ারে বসে মাথায় হাত দিল। আরে স্যার, এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হেসে দিয়ে বেরিয়ে পড়ল। নীল আর কাব্য ক্লাসে গেল। সব স্টুডেন্টরাই মনমরা হয়ে আছে। কোনো ক্লাসেই স্যার নেই, সবাই নিশ্চুপ হয়ে রয়েছে। কাব্য চোখ বুলিয়ে সব দেখল। কাব্য ভাইয়া, কি হয়ে গেল? আমাদের প্রিন্সিপাল স্যার যদি এই কলেজে না থাকে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। চিন্তা করবেন না, কলেজের প্রিন্সিপাল স্যার থাকবে। বলেই কাব্য চলে যেতে লাগলো। ভাইয়া, প্রিন্সিপাল স্যার না থাকলে হয়তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না, পড়াশোনা থেকে বাদ হয়ে যাবে। পিছন থেকে কাব্য ওদের দিকে ফিরে একটা হাসি দিল, তারপর হাঁটতে শুরু করলো। সবাই তাকিয়ে আছে কাব্যের দিকে। অনেকেই কাব্যকে মনে মনে বকছে, গালি দিচ্ছে। এদিকে তমা আর মেধা কলেজে আসলো। কলেজের অবস্থা দেখে বেশ অবাক হলো। কলেজের কোনো চিল্লাপাল্লা দৌড়াদৌড়ি কিছুই নেই। নিশ্চুপ হয়ে আছে পুরো কলেজ। মেধা আর তমা যত সামনে এগোচ্ছে ততই অবাক হচ্ছে সবার মুখের দিকে তাকিয়ে। এই সীতা, এদিকে আয়। ঈশিতা আসলো। কলেজে কি হয়েছে রে? এই অবস্থা কেন? ঈশিতা সব কিছু বলল। তা শুনে মেধা আর তমা অবাক হয়ে গেল। আপু, তোমরা কিছু একটা করো, প্রিন্সিপাল স্যার যেন থাকে। আচ্ছা, আমি দেখছি। মন খারাপ করো, বাবাকে বলে একটা ব্যবস্থা করে দিব। ধন্যবাদ। সে কাব্য কোথায়? ক্লাসে আছে। ওর ক্লাসে থাকা বের করছে, দাঁতের সাথে দাঁত চেপে ধরে। এই কাব্য, কি হবে এখন? এত চিন্তা করিস না তো। রাজকে তাহলে কারা মারলো? আমাদের লোকজন। মানে কিভাবে? অবাক হয়ে। আমাকে মারার জন্য প্ল্যান করছিল, সবটাই কানে আসলো, বাকিটা হোড়াই করে দিয়েছে। তবে এইসব কৃতজ্ঞ বাঁচিয়ে রাখা যাবে না, পরিবেশটা দূষিত হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা। খুব জোরে কাব্য আর নীল পিছনে ফিরল। দুজনে হাঁ করে তাকিয়ে আছে।
কাব্য ভাবছে মেধা কি তবে সব শুনে ফেললো? তোর জন্য আজ কলেজের সব শান্তি নষ্ট হয়ে গেল। তোর জন্য আজ কলেজের এই পরিস্থিতি। ফকিন্নির বাচ্চা, তোকে আমাদের কলেজে কে আসতে বলেছে? দিলি তো সব শেষ করে। কাব্য মনে মনে বলছে, যাক তাহলে শুনতে পাইনি, বাঁচা গেল। কিরে কথা বলিস না কেন? কাব্যের গালে চর বসিয়ে দিল। কাব্য হাঁ হয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে ওর গালে চর মারল। নীল অবাক, কিন্তু নীল যেই কিছু বলতে যাবে কাব্য থামিয়ে দিল। আমি শুরু থেকেই বুঝতে পারছিলাম তুই আমাদের কলেজটাকে ধ্বংস করতে আসছিস, বকাটে সেজেছিস। আরে এইসব ফকিন্নির কাপড়ে তুই কি বকাটে হবি? কাব্যের দু কলার চেপে খুব রাগে। কাব্যকে আরও অনেক কিছু অপমান করে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই। তোকে এই কলেজ ছাড়তে হবে, হয় তুই পড়বি না হয় এই কলেজের সব স্টুডেন্ট। কাব্য হেসে দিল মেধার রাগ দেখে। হাসছিস কেন? অনেক মজা পাইছিস প্রতিটা ছেলে মেয়েকে কাঁদিয়ে? কাকে তুই কি বলছিস? ওর মন বলতে কিছু আছে, কি বুঝবে ও? ওর জন্যই আজ সব। মেধা আর তমা চলে গেল। তুই আমাকে আটকালি কেন? আরে ওরা রেগে আছে, চোখ দেখে বুঝলি না? তাই বলে এত কিছু বলবে? মেয়েরা রাখলে অনেক কিছুই বলে যায়, ওরা নিজেরাও জানে না। চল আমরা আর এখানে থাকবো না, আমাদের ওখানে ফিরে যাই। না। কি করবি এখানে? বাসায় চল এখন। নীল আর কাব্য বাসার দিকে রওনা হলো। মেধা আর তমা প্রিন্সিপাল স্যারের রুমে গেল। স্যার আসবো? এসো এসো। কামরুল সাহেব আসছিলেন, কাব্যকে অযথা শাসিয়ে গেছে, সাথে আমাদেরকেও। তাও জানতো না রাজকে? কাব্যের জন্যই তো সব হলো স্যার। ওর কি দোষ? ও না জেনেই সব করেছে তো। কি দরকার ছিল কলেজে নতুন এসে ঝামেলা করার? কাব্য তো কলেজে আসার আগে রাজকে মেরেছিল। মানে কি বলছো? হ্যাঁ স্যার, সত্যি ঈশিতার ইশার থেকে সব শুনলাম। ওদের সাথে টিচ করছিল আর ওদের টাকার মোবাইল নিয়ে নেয়। তারপর কাব্য রাজকে দৌড়ে দিয়ে কলেজে বসে মেরে গেছে। কি বলছো কি এসব তোমরা? যা বলছি সব ঠিকই বলছি। স্যার চিন্তা করবেন না, আমি বাবাকে বলে সব ব্যবস্থা করছি। প্রিন্সিপাল চুপ করে আছে। এর ভিতর রিয়াদ আসলো। স্যার আসবো? হ্যাঁ এসো। কাব্য কোথায়? তা জানি না, ক্লাস আছে কেন? ওকে নিয়ে থানায় রাখবো। বলা তো যায় না রাজের বাবা কখন ওর উপর হামলা করে। তাও ঠিক বলেছো। আচ্ছা আমি ডেকে পাঠাচ্ছি। ওরা কই? প্রিন্সিপাল অফিস বয়কে বলল কাব্যকে ডেকে আনতে। অফিস বয় চলে গেল। স্যার কাব্যর একটা শাস্তি পাওয়া উচিত। কি জন্য পাবে শাস্তি? ওর কোনো দোষ নেই, ওর ঠিক কাজটাই করেছে। তোমাদের কোনো ছেলের যদি দিনের পর দিন টিচ করতো, কি করতে বলো? আমাদের টিচ করার মতো শহরে এখনো কারোর জন্মই হয়নি। তা ঠিক, বাবার অর্থ পাওয়ার থাকলে কে চিট করবে, কিন্তু অন্যদের করলে ওটা সব মিষ্টি। আপনারা তো পুলিশের লোক, আপনারা তো কিছু করতে পারেন। হ্যাঁ করতে পারি, কিন্তু শেষে আমাদের চাকরিটাই থাকবে না। তোমার তো চাকরি নাই, তুমি ওদের জেলে রাখবা মানে? আমি থানার কথা বলছি, তারাই নিয়ে রাখবে। কামরুল সাহেবের হাতে তুলে দিবেন না তো চাকরি পাওয়ার জন্য? স্যার আমি এসবের ভেতরে নেই, তবে নিরীহ মানুষের ক্ষতি করে আমরা কোনো কিছু প্রয়োজন নেই। ওকে তুমি যাও। স্যার ওর বাসার ঠিকানাটা দিন। আমার কাছে তো নেই, কখন কই থেকে? স্যার নীলকে ধরলেই পাওয়া যাবে কাব্যের বাসা কই। নীলকে? কাব্যের বন্ধু। নীলের বাসা কোথায় জানো? হ্যাঁ, করিম চাচার বাসায় থাকে নীল। তুই এত কিছু কিভাবে জানলি? অবাক হয়ে। এখন বেশি কথা বলার সময় নেই তোমা, চলো তো আমাকে দেখিয়ে দিবে। চলুন। রিয়াদ, তমা, মেধা তিনজনেই রওনা হলো। গাড়ি যেয়ে থামলো করিম চাচার বাসার সামনে। রিয়াদ একটু অবাক হয় করিম চাচাকে দেখে। আরে স্যার আপনি? নীল নামে কেউ থাকে তোমার বাসায়? হ স্যার, তিনতলে থাকে। আমি জানি স্যার। মেধা হাঁ হয়ে পড়ল তমার দিকে তাকিয়ে। রিয়াদ দেরি না করে তিনতলায় উঠে গেল। দরজায় নক করতেই দরজা খুলে দিল। নীল আগে থেকেই দরজার কাছে ছিল। রিয়াদ যখন গাড়ি থেকে নেমে করিম চাচার সাথে কথা বলছিল, তখন নীল রিয়াদকে দেখে। কাব্য, পুলিশ রিয়াদ আসছে। আসতে দে, খেলা তো এবার আরো মজা হবে। কি বলছিস? এখানেই কি মেরে দিবি? আরে না, শুধু দেখতে থাক। কাব্য উঠে শুয়ে পড়ল। নীল দরজা খুলেই
আরে স্যার, আপনি? তোমার সাথে কিছু কথা ছিল। আরে তোমা, তুমি? আমি স্যারকে নিয়েই এলাম। হ, কেন? স্যার বলুন। অবাক হয়ে কাব্যর ঠিকানাটা বলতে পারো? ও তো আমার সাথে থাকে এখানে। তমা চোখ বড় বড় করে আছে। রিয়াদ সোজা কাব্যের রুমে চলে গেল, পিছে মেধা। কাব্য শুয়ে আছে আর রুমটা অগোছালো, যেখানে সেখানে জামা কাপড় ফেলানো। মেধা কাব্যের রুম দেখে নাক সিটকে দিল আর বের হয়ে আসলো। কাব্য? আরে স্যার, আপনি কখন আসলেন? শোয়া থেকে উঠে বসে। মাত্রই। তোমার সাথে কথা আছে, খুব গুরুত্বপূর্ণ। বলুন স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? থানায়। না কামরুন সাহেব তোমার ক্ষতি করে দিবে। কি বলছেন? আমি থানায় যাব না। দেখো, বোঝার চেষ্টা করো। অন্যদিকে তোমার সাথে এই ফালতু ছেলেটা থাকে কেন? কাকে ফালতু বলছো? শোনো, যতই হোক ও আমার বন্ধু। তাই বলে তোমার সাথে থাকবে যদি তোমার কিছু হয়? মন খারাপ করে। ছি ছি ছি, কারোর রুমে এইভাবে থাকে? কি রে, কি হয়েছে? আর বলিস না, ওই রুমে যেয়ে দেখ কি নোংরা অবস্থা। নীল হেসে দিল। তুমি হাসছো কেন? এই রুমে এসে বসো, ওকে? আর কাব্যের রুমটা সবসময় ওরকমই থাকে। কেন গুছিয়ে থাকতে পারে না? কি অবস্থা ভাবে থাকে বাবা। ওর রুমেই তো যেতে দেয় না। আমি বলছি গুছিয়ে দিই, কিন্তু ও যেতে দেয় না। তুমি কেন ওর রুম গোছাবে? নিজেরটা গুছিয়ে থাকো। আমার রুমে তো সব সময় গোছানো, এসে দেখো। তমা আর মেধা নীলের সাথে নীলের রুমে যায় আর অবাক হয়ে চেয়ে আছে। ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব ভালো করে দেয়ালে তমার ছবি দিয়ে সাজানো। তমা নীলকে থাপ্পড় মারছে, সেই পিকটাও আছে, তমার হাসির পিক। তারা খুব অবাক হয়, বেশি অবাক হয় তমা। এত পিক কিভাবে তুললো, কখন তুললো? তমা খুব খুশি। মেয়েদের ডাউট এতক্ষণে ক্লিয়ার হয়ে গেল। নীল আর তমার ভিতরে রিলেশন চলছে। তোর রুমটা নীল খুব সুন্দর, কত কিছু আছে ওই রুমে, নেই কেন? আসলে ওর তো কেউ নেই, আমার কাছে থেকেই পড়াশোনা করে আর ওখানে থাকে। ও, তা তুই ওকে অন্য কোথাও চলে যেতে বলতে পারিস। না, এটা কখনো পারবো না। কেন? ও কই থাকবে, কি খাবে? পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে, তারপর নিজের জীবনটা বদলিয়ে দিবে। বকাটেকে দেখিস, আবার স্বপ্নও আছে। তা ঠিক বলেছিস। তোমরা বসো, আমি আসছি। নীল রুম থেকে বেরিয়ে গেল। কতদিন থেকে চলছে কি রিলেশন দুইজনের? কই না তো। সত্যি করে বলবি। এই 3 দিন হলো। আমি জানি না কিছু, তোর বন্ধু হয়ে। তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু কি? যদি তুই কিছু মনে করতিস। বোকা কি মনে করব? নীল রুমে প্রবেশ করলো খাবার নিয়ে। এত কিছু এইটুকু সময়ের ভেতর কিভাবে? কাছেই তো রেস্টুরেন্ট, ফোন করে অর্ডার করছিলাম। ও আচ্ছা, খেয়ে নাও। রিয়া স্যার? তাকে দিয়ে আসছি, কাব্যের ওখানে খাচ্ছে। তমার মেধা খাওয়া শুরু করলো। রিয়াদ কাব্যকে বুঝিয়ে নিল। কাব্য মনে মনে বলছে, আমি তো এমনটাই চেয়েছিলাম, এক রাতের জন্য, কোনো সমস্যাই না। চলো কাব্য। চলুন। কাব্য উঠে নীলের রুমের কাছে যেয়ে, দোস্ত যাচ্ছি, সাবধানে থাকিস। কই যাবি? কই, আবার মামা শ্বশুর বাড়ি যাবে। কি অবস্থা চুলগুলোর, কাটানোর টাকা নেই মনে হয়, আর জামা কাপড়, ছি। কাব্য মনে মনে হেসে বলল, পাগল। তমা, মেধা, আমি ওকে নিয়ে গেলাম, তোমরা বাসায় চলে যেও। ধন্যবাদ তোমাদেরকে। আরে স্যার, আমি এখানে একা কি করব? আমিও যাব ওর সাথে। তমা মেধা অবাক হয়ে গেল। তুই থাক বাসায়, ওকে? না, আমি তোর সাথে যাব, এটাই কথা। ওকে চলো। কাব্য আর নীল রিয়াদের সাথে থানায় চলে গেল। মেধা আর তমা নীলদের বাসায়। চল ওই রুমটা দেখবি। না, তুই যা বললি, দেখা গেল বমি করে দিলাম। আরে চল তো। মেধা তমাকে নিয়ে কাব্যের রুমে গেল। ওয়াক! কি হলো? এর ভেতরে মানুষ কিভাবে থাকে? তাই তো। রুমের চারপাশে চোখ বোলালো। চল তো এখান থেকে। ওয়েট। আরে কি করছিস? ওসব ধরছিস কেন? কি নোংরা। এগুলো সব নিয়ে ডাস্টবিনে ফেলে দিব। কাব্যের জামা প্যান্ট একটা ব্যাগের ভিতর ভরল, ঘরটা গুছিয়ে ফেলল। কি ব্যাপার রে,
ঘর গুছিয়ে ফেললি যে? এমনি। কখনো তো কাজ করিস নাই। এত কথা বলিস না, চল এখন। তমা আর মেধা রুম থেকে বেরিয়ে সোজা করিম চাচাকে বলে চলে গেল। করিম চাচা অবাক হয়ে গেল। কাব্য আর নীলকে কেন থানায় নেওয়া হলো, আর মেয়ে দুটোর সাথে এদের কি সম্পর্ক? রিয়াদ কাব্য আর নীলকে থানায় নিয়ে পৌঁছলো। গাড়ি থেকে নেমে নীল আর কাব্যকে থানায় রাখলো। শোন, যখন যা লাগবে এখানে বলবে, সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা চল। রিয়াদ চলে গেল। কাব্য আর নীল একটা বেঞ্চে বসলো এখানে কেন আসলি? সন্দেহ যাতে করতে না পারে। হেসে দিয়ে। মানে? সকালটা হতে দে। মকবুল থানার ভিতর এসে বলল, এই তোমরা রেডি হও, নতুন স্যারের আসার টাইম হয়ে গেছে, সব গুছিয়ে নাও। নতুন স্যার মানে? রিয়াদ স্যারের বদলে এখানে পোস্টিং হওয়ার স্যার। মানে রিয়াদ স্যার তাহলে কই যাবে? জানি না, তবে স্যারটা খুব আসছিল। এই নতুন স্যারটা কেমন হবে জানি না। মন খারাপ করে। ও, সব কিছু দেখি আমার জন্যই হলো। না, তুমি তো ঠিক কাজটাই করেছো। ওই বড়লোকদের ছেলেকে মেরে অনেক করেছে, আমরা দেখে ও না দেখার ভান করতে হয়েছে। তোমরা ওপাশ যে বসো, স্যার একটু পরে চলে আসবে। বিকেল ঘনিয়ে রাত নেমে গেল। এখনও নতুন স্যারের আসার নাম নেই। সবাই থানায় উপস্থিত হয়ে আছে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। শহরটা ফাঁকা হতে লাগলো। দূর এক রাস্তা থেকে শো 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 করে দ্রুত একটা সাদা রঙের দামি কার ছুটে চলেছে নিজ গন্তব্যে। হঠাৎ করে এই ড্রাইভার গাড়ি ব্রেক করে বসলো। গাড়িতে ছিল কামরুল সাহেব আর তার ছেলে। চাকরের বাচ্চা চাকর, গাড়ি ব্রেক করলি কেন? স্যার, সামনে একজন বাইক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কার এত বড় সাহস আমার রাস্তা আটকিয়ে দাঁড়ানো? কামরুল সাহেব গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোতে লাগলো। এখানে কুত্তার বাচ্চা, তুই জানিস আমি কে? বাইকে বসে থাকা ছেলেটা চুপ করে বসে আছে। গাড়ির আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটাকে। চারপাশ অন্ধকার। কিরে, কথা তোর কানে যাচ্ছে না? পথ থেকে সরে দাঁড়া। গালি দিয়ে। তোর মতো 2 দিনের পেছি আমাকে মারবে? তুই জানিস আমার পাওয়ার কত? না, তোকে এখানে আমি একাই মারবো, আর কাউকে লাগবে না। কামরুল সাহেব পিছন ফিরতেই দেখলো তার বডিগার্ডের 2টো গাড়ি এসে থামছে। মুখে হাসি নিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো। বডিগার্ড সবাই গাড়ি থেকে নেমে কামরুল সাহেবকে ঘিরে ধরল। স্যার, কি হয়েছে এখানে? বডিগার্ডের হেড, আগে যাও, হয়ে পিচ্চিটাকে পথ থেকে সরাও। ওকে স্যার, আপনি গাড়ি থেকে বসুন। মেরে আমার সামনে নিয়ে এসো। ওর সোনার মুখটা আমি দেখতে চাই। এ শহরে বুকে কার এত বড় কলিজা আমাকে মারার? ওকে স্যার। সবার হাতে রাইফেল। বডিগার্ডের ভিতর একজন বলে উঠল, বস, এখান থেকে হুট করে ফেলে দিই। আরে ওইটুকু ছেলে মরতে কি সময় লাগবে, চলো। সবাই এগিয়ে গেল। বডিগার্ডের ভিতরে একজন ছেলেটার গায়ে হাত দিতে যাবে, তখনই কোথা থেকে গুলি এসে মাথা ভেদ করে চলে যায়। মাটিতে লুটিয়ে পড়ে দেহটা। সবাই অবাক হয়ে যায়। রুস্তম সহ সবাই ছেলেটার দিকে বন্দুক তুলে সাথে সাথেই, আর তাদের রাইফেল চালানোর আগেই সবার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। কামরুল সাহেব বড় বড় চোখ করে বসে। সে নিজে গাড়ি থেকে বন্দুক হাতে নিয়ে নামে, আর সাথে সাথেই বাইকের আলোয় আলোকিত হয়ে যায়। এটা দেখে কামরুল সাহেব হাত থেকে বন্দুকটা পড়ে যায়। ভয়ে তার হাত পা কাঁপছে। রাজ গাড়ি থেকে নেমে যায়, বাবার পাশে দাঁড়িয়ে। কারা তোমরা, আর তোমাদের সাথে আমাদের শত্রুতা কি? বাইকের ছেলেটা এবার ধীর পায়ে হেঁটে আসে। ছেলেটা হচ্ছে মাহমুদ। শত্রুতা ছিল না, কিন্তু করিয়ে নিচ্ছিস। কারা তোমরা? আমি কি ক্ষতি করেছি তোমাদের? তোর অনেক ক্ষমতা, তাই না রে? তোর ক্ষমতার সময় শেষ। পিছন থেকে 2টো ছেলে এসে রাজকে আর কামরুল সাহেবকে ইঞ্জেকশন পুশ করে দেয়, আর ড্রাইভার ভয় পেয়ে যায়। ড্রাইভারকে অজ্ঞান করে গাড়িতে ফেলে রেখে ওদের নিয়ে চলে যায়। এদিকে রাত 1টা ছুঁই ছুঁই হয়ে গেছে। থানার সামনে এসে একটা গাড়ি এসে দাঁড়ালো। সবাই গাড়ির সামনে এসে নতুন স্যারকে স্যালুট করে ফুল দিয়ে স্বাগতম জানানো হলো। স্যার, আসতে এত দেরি হলো? রাস্তায় জ্যাম ছিল আর গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল। চলেন স্যার ভিতরে। নতুন স্যার ভিতরে প্রবেশ করছে। সবাই স্যালুট করছে লম্বা সিরিয়াল হয়ে।
কাব্য আর নীল মাথা নিচু করে চোখে ঝেমতে চলে এসেছে। নতুন স্যার ওদের দেখে রাগে ফায়ার হয়ে যায়। মকবুল। জি স্যার। এর এখানে কেন? কার? বলেই কাব্যের কলার ধরে ওঠালো। মকবুল কিছু বলতে যাবে তার আগেই নতুন স্যার কাব্যের মুখ দেখে চমকে যায়। কামরুল সাহেব আর রাজকে একটা পুরনো গোদাম ঘরে চেয়ারে বসিয়ে রেখে চোখে মুখে বালতি ভরে এনে পানি ছুঁড়ে মারে। দুজনেই চোখ খুলল, কিন্তু কারোর মুখ দেখতে পারছে না। সবার মুখ বাঁধা, শুধু চোখ দুটো ছাড়া কিছুই দেখতে পারছে না। আমাদেরকে ছেড়ে দাও, তোমাদের যত টাকা লাগে দিব। হ্যাঁ বলো, কত টাকা চাও তোমরা? টাকার গরম কাকে দিস? তোর মতো লোক আমাদের পকেটে থাকে, আর তুই তো তুই। তোদের মতো নর্দমার কিটকে ছেড়ে দিয়ে আর শহরটাকে দূষিত করব না। আমরা আর কখনো কোনো ভুল করব না, এবারের মতো ছেড়ে দাও। তোদেরকে ছেড়েই দেবো তো। আর তোরা নিজেদের ক্ষমতা দাপট সব সাধারণ মানুষের ওপরে দেখাবি। যাদেরকে টাকা দিয়ে কিনতে পারবি না তাদের তো শেষ করে দিস। তোর অনেক কালো ব্যবসা রয়েছে, তাই তো আজ বিশিষ্ট ব্যবসায়ী। একটা ছেলে কিছু লোহা আর একটা পেরেক আর হাতুড়ি দিয়ে গেল মাহমুদ। তা নিয়ে রাজের সামনে বসলো। ইনোসেন্ট বয়, অনেক করেছিস। আর নয়, এই হাত দিয়ে এই আঙুল দিয়েই অনেক মেয়ের শরীর স্পর্শ করেছিস, কিন্তু কেউ মুখ খুলতে পারেনি, শুধু চোখের পানি ফেলে গেছে। এই হাত দিয়ে অনেক নিরীহ ছেলেদের মেরেছিস, তাদের একবেলার খাবারের টাকাও ছিনিয়ে নিয়েছিস। তোর বাপের টাকা আছে বলে সেই টাকার দাপট দেখাস। বলেই রাজের আঙুলে হাঁটুর দিকে লোহা ঢুকিয়ে দেয়। আমি আর কখনো এসব করব না। যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলল, আমার ছেলেকে ছেড়ে দাও, ও আর কখনো কোনো কিছু করবে না। আমরা এই শহর ছেড়ে চলে যাব। অন্য শহর দূষিত করার জন্য? মাহমুদ রাজের প্রতিটা আঙুলে লোহা দিয়ে গেঁথে দেয়। আর রাজের মুখে আর্তনাদ, চোখ বেয়ে পানি পড়ছে। নরম শৈলে আঙুল দিয়ে মজা নিতে ভালো লাগতো, কেমন লাগে বোঝ এখন। কামরুল সাহেব ফোনটা বের করেন। কামরুল সাহেব তার ফোনটা বের করলো। এক এক করে সবাইকে ফোন দিন আর বলুন আপনি যাদের সাথে 2 নম্বরই করছেন তাদের সব টাকা ফিরিয়ে দিতে, রিয়াজ স্যারের চাকরি ফিরিয়ে দিতে। ফোন কর। কামরুল সাহেব মাহমুদের চোখে হিংস্রতা দেখে সাথে সাথেই ফোন করে সবাইকে সব কিছু বলে দিল। মাহমুদ ফোনটা কেড়ে নিল, তারপর কামরুল সাহেবের ডান হাতের মাঝখানে পেরেক ঢুকিয়ে দিল। কামরুল সাহেব ছটফট করতে লাগলো। দৌড়াতে অনেক জোর, যাকে তাকে মারতে পারিস, কেমন লাগে? জায়গা মতো হাত দিয়ে ফেলেছিস। আমি কি ক্ষতি করেছি তোমাদের? আজ কাকে চর মারছিলি কলেজে? কি বলেছিলি তাকে? ওর সাথে আমাদের সম্পর্ক কি? বস? কামরুল সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। কে তোমাদের বস? যে তোকে প্রথমবার অনিং দিছিল। রাজও হাঁ হয়ে পড়ে। এদিকে কাব্যকে দেখে নতুন স্যার রীতিমতো চমকে যায়। নতুন স্যারের নাম আশিক। আপনি? কলারটা ছেড়ে দিয়ে। মকবুল চাচা, বাইরে দেখেন তো কি হচ্ছে। আশিকের মুখে কোনো কথা নেই, ভীষণ ভয় পেয়ে আছে। যদি কলার ধরার কারণে উপরে পাঠিয়ে দেয়। আমি বুঝতে পারিনি আপনি এখানে। কেঁপে কেঁপে। আরে কি করছেন, শান্ত হন আর আমার কথা মন দিয়ে শুনুন। হ্যাঁ। এইখানে আমাকে কেউ চেনে না, আমি কে, কার লোক। আপনি আমার পরিচয় কাউকে দেবেন না। আর কালকে সকাল হলেই যে থানায় ছিল সেই যাবে। আর যদি কেউ জানে তো বুঝতেই পারছেন। ঠিক আছে, আমার মনে থাকবে। পুলিশ নিয়ে রেডি থাকুন। কেন? বিশিষ্ট ব্যবসায়ী গুম ও তার ছেলে। হেসে দিয়ে আশিকের আর বুঝতে বাকি রইল না কি হয়ে গেছে। আশিক মনে মনে বলতে লাগলো, পাপ আর পাওয়ার দেখাতে দেখাতে হয়তো গলা পর্যন্ত এসেই থেকে গেছে। আর অমনি টোপ দিয়ে শেষ করে ফেললো। আশিকও হাসলো। আরে আশিক স্যার, কতদিন পর দেখা, কেমন আছেন? নীল চুপ থাক, কেউ দেখে ফেললে সমস্যা। কেউ এখন আসবে না আমার অনুমতি ছাড়া। ভালো, তোমাদের দেখেই ভালোই লাগলো। তা কি এখন আর কি পকেট টকেট গোজেন? না, ভালো হয়ে গেছি। তোমাদের মতো এখন আর অসহায়ের পাশে দাঁড়াই আর বড়লোকদের অন্যায়ের বিচার করি। অনেক পাপ করেছি জীবনে। যাক, ভালো কাজ করছেন। আপনি কি ভাবছেন আমরা কোনো খোঁজ খবর রাখি না? বুঝতে পারছি। আশিক ওদের ভিতরে রেখে বাইরে আসলো। মকবুল? ইয়েস স্যার। দুটো ছেলে না খেয়ে আছে, ওদের খাবারের ব্যবস্থা করো এখনই, আর না হলে একটা চাকরিও থাকবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যা বলছি তাই।
পকেট থেকে 1000 টাকার নোট 5টা দিল হাতে। মকবুল হাঁ করে আছে। হা করে কি দেখছো? যাও, সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। কাল ভোর না হতে হতেই জরুরি কাজে যেতে হবে। ইয়ে স্যার। স্যারের কি হলো নতুন এসেই? মনে মনে মকবুল চলে গেল। আশিক ভিতরে আসলো আর ওদের সাথে গল্প করছে। কাকি আর আমার পিচ্চি বোনটা কেমন আছে? অনেক ভালো আছি। পিচ্ছি বোনটার কথা তো শোনেন। আমার মেয়েটা ঠিক টাইমে না আসলে তো আজ আমি আর এখানে আসতে থাকতাম না। সবাইকে নিয়ে আসেন। না, নতুন জায়গা তো, তাই ওরা কিছুদিন পরে আসবে। কষ্ট হয় যেতে আসলে। কিন্তু একটু ভয় করে। কি? ওখানে এক বড় নেতা আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। কয়েকবার গ্রেফতার করেছি, কিন্তু বেশি জোর 5 মিনিট আটকে রাখতে পারিনি। মন খারাপ করে ওকে নাম্বার দিয়েছেন। আশিক নাম্বারটা দিয়ে দিল আর নেতার নাম সব কিছু বলল। আশিক বুঝতে পারছে কি হবে। তারপর তিনজনে গল্প করছে, হাসাহাসি করছে। মকবুল খাবার এনে ভিতরে ঢুকেই অবাক হয়ে গেল। মকবুল কিছুক্ষণ ভাবল স্যারটা কত ভালো, একটুকুতেই সবাইকে নিয়ে হাসি খুশি করিয়ে দেয়। স্যার খাবার। কাব্য আর নীল অবাক। সবাইকে দাও যারা আছে, আর এখানে 3 প্যাকেট দাও। আচ্ছা। মকবুল 3 প্যাকেট বিরিয়ানি রেখে বাকিগুলো নিয়ে সবাইকে দিল। এসবের কি দরকার ছিল? কেন, খুশি না? কি যে বলেন স্যার, খিদেই পেটে ইঁদুর দৌড়ায়। সবাই খেয়ে নিল। ঠিক ভোর রাতে রিয়াদ মকবুলকে ফোন দিল। হ্যাঁ স্যার বলুন। ব্যস্ত, সোর্স নিয়ে চলে আসো। কোথায় আর কেন? কামরুল সাহেব ও তার ছেলে গুম হয়ে গেছে। কি বলছেন কি স্যার? ব্যস্ত এসো। স্যার কিছু কি হয়েছে? হ্যাঁ, আমাদের এখনই যেতে হবে। বিশিষ্ট ব্যবসায়ী ও তার ছেলে গুম হয়ে গেছে। হোয়াট? উঠে দাঁড়িয়ে মকবুল আশিক সোর্স নিয়ে রওনা দিল। তুই হাসছিস কেন? কাজ তো হয়ে গিয়েছে। মানে কি কাজ? কামরুল সাহেব ও তার ছেলে রাজকে মেরে গুম করে দিয়েছি। কখন? কিভাবে? অবাক হয়ে মাহমুদকে সব কিছু বলে বুঝিয়ে দিচ্ছি, আর আমরা এখানে আসা যেতে কেউ সন্দেহ করতে না পারে। তুই একটা জিনিস রে। পাওয়ারটা সব জায়গায় দেখাচ্ছিল, বুঝলি? লোকটা তো ভালো না। আশিক পুলিশ সোর্স নিয়ে পৌঁছে গেল। দেখলো রাস্তায় লাশ পড়ে আছে। ড্রাইভারকে জ্ঞান ফেরানো হয়েছে। আর মিডিয়ায় এসে যে যার মতো করে ভাষণ দিতে লাগলো। আশিক মুচকি হেসে এগিয়ে গেল। রিয়াদ স্যালুট করলো আশিককে। কিভাবে খুললো, কিছু জানতে পারছো? না স্যার, ওই পথচারী ফোন দিয়ে জানালো এখানে লাশ পড়ে আছে। ওকে ডাকো। পথচারীকে ডেকে আনলো। আপনি কি কিছু দেখেছেন? এদের কারা মারলো বা কিভাবে মারলো? না স্যার, প্রতিদিনের মতোই আজ এই পথ দিয়ে কাজে যাচ্ছিলাম, আর তখন দেখি এই অবস্থা। ওকে, তুমি যাও, প্রয়োজনে তোমাকে ডাকা হবে, চলে এসো। আচ্ছা। পথচারী চলে গেল। আশিক সবাইকে দেখছে ঘুরে ঘুরে। মকবুল। ইয়ে স্যার। ড্রাইভারকে নিয়ে থানায় যাও আর লাশগুলো মর্গে পাঠিয়ে দাও। ইয়ে স্যার। আশিক মিডিয়ার সামনে ফেস হলো। কে বা কারা এই কাজটা করেছে এখনো জানতে পারিনি, তবে আসামিকে খুব শীঘ্রই চিহ্নিত করা হবে। স্যার, এটা নিয়ে 4টা খুন হলো, কে বা কারা করলো জানতে পারা যায়নি এখনো। আসলে প্রমাণগুলো এমনভাবে লুট করা হচ্ছে যাতে করে আমরা এখনো কাউকে চিহ্নিত করতে পারিনি, তবে অতি তাড়াতাড়ি আমরা আসামিকে ধরে ফেলবো। আশিক রিয়াদকে নিয়ে থানায় চলে গেল। আচ্ছা, নীলের তো কোনো খোঁজ পাচ্ছি না, ওর ফোনটাও অফ পাচ্ছি। কথা হয়নি এখনো তোর সাথে? না, কাল রাত থেকেই তো অফ পাচ্ছি। রিসার্চ স্যার তবে ওদের কিছু করলো না তো? আরে চিন্তা করিস না, কলেজে গেলেই তো দেখতে পাবো। তবু ওরে কেমন যেন লাগছে। বাবা রে বাবা, আমাকে নিয়ে তো কখন এত চিন্তা করিস নাই। কি ভালোবাসা। তুইও কাউকে ভালোবেসে দেখ, তখন বুঝবি। তাড়াতাড়ি যেন একটু জুটে যায়, তাহলে তোর অবহেলা সহ্য করতে হবে না। আমি তোকে অবহেলা করি? তা নয় তো কি, আমি ফোন দিলে ওয়েটিং, আবার 2 মিনিট কথা বলে কেটে দিস। এতদিন বুঝতে পারিনি, তবে এবার বুঝছি। সিঙ্গেল আছিস তো, তাই এমন মনে হচ্ছে। তোর ডবল হয়ে নে, আমাকেই মনে রাখবি না। দেখা যাবে তখন। দেখাই যাবে। অন্যদিকে আর বলো না, প্রথমে শহরে আসতে না আসতেই খুনের কেস। হোয়াইট? কাকে? কে খুন করছে? অবাক হয়ে কামরুল সাহেব ও তার ছেলে গুম হয়ে গেছে। কে বা কারা করলো কিছুই জানতে পারিনি। হোয়াট? ভালো লোকটাকে কে গুম করলো? মুখটা কালো করে। ভালো না স্যার। কেন স্যার? ওর অনেক
অপকর্মের কাজ রয়েছে, সবাই বরং হ্যাপি হবে জেনে। তাহলে কি কেসটা তুলে নিব? না স্যার, তবে আমাদের জানতে হবে এমন উপকারগুলো কে করেছে এভাবে, তাকে আমার জানা দরকার। ও, উপর থেকে ফোন আসছিল, আমি যেখানে ছিলাম ওখানেই যেতে হবে, তোমার জায়গায় তুমি আছো। মিরাক্কেল হয়ে গেল স্যার, আমার আবার চাকরি। তা আমি আসি, তুমি কেসটা দেখো। ওকে স্যার, আপনার চাকরি ফেরাতে পেয়েছেন? মুখে হাসি। তাহলে স্যার ট্রিটটা দিচ্ছেন কখন? কেন? চাকরি ফিরে পেয়েছেন তার। স্যার, কলেজে এসে ট্রিটটা দিন, আমরা এখন বাসায় যাই তাহলে। আচ্ছা যাও, আমার একটু কাজ আছে, পরে কলেজে আসবো। কাব্য আর নীল আশিক আর রিয়াদের কাছ থেকে বিদায় নিল। আশিকও রওনা হলো গন্তব্যস্থানে। নীল আর কাব্য বাসায় পৌঁছে সোজা রুমে গেল। তুই তখন ওই রুমে ওইভাবে কেন ছিলি? তুই বুঝবি না, তোর প্রেম কত দূর। আমার প্রেম বাড়ানোর জন্য এসব, তাই না? আচ্ছা তুই রেডি হ, কলেজে যেতে হবে, আমি ওই রুমটা গুছিয়ে নিচ্ছি। ওকে, ব্যস্ত আয়। কাব্য ওই রুমে যে হাঁ করে পড়ল। এ কিভাবে সম্ভব হলো এটা? এত সুন্দর করে গোছানো রুমটা, আর তার জামা কাপড়। নীল ব্যস্ত, এদিকে আয়। কি হয়েছে? দেখ। কিভাবে সম্ভব? হাঁ করে। আমারও একই প্রশ্ন, কিভাবে? ঘরে কেউ আসছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। আমরা তো তোমা আর মেধাকে রেখে রুম থেকে বেরিয়ে গেছিলাম। তাহলে ওদেরই কাজ। চল কলেজে যেয়ে জিজ্ঞেস করা যাবে। তার আর দরকার নেই। কেন? অবাক হয়ে। বুঝবি না, চল। তুই এই অবস্থায় যাবি? কেন? আমাকে ভালো পোশাক পরিয়ে আর তুই এভাবে? চুপচাপ চল। কাব্য নীলকে নিয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। রিয়াদ থানার ভিতর ড্রাইভারকে চেয়ারে বসিয়ে। আপনি যা দেখছেন নির্ভয়ে বলুন, আপনার কিছু হবে না? আমি গাড়ি চালাচ্ছিলাম, রাস্তার মাঝখানে একটা ছেলে বাইক নিয়ে উল্টোপাশ হয়ে বসেছিল। আমি গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যাই। স্যার গাড়ি থেকে নেমে উল্টোপাল্টা কথা গালিগালাজ করতেছিল। তসর ভেতরই স্যারের বডিগার্ড সবাই আছে। সবাই ছেলেটার কাছে যেতেই সবাই নিচে পড়ে যায় এক এক করে। তারপর আমার আর কিছুই মনে নেই। আবার সেই একই কথা বলছো, সত্যটা বলো। ধমক দিয়ে। সত্যি বলছি স্যার। আমি কেঁদে দিয়ে। রিয়াদ আর কিছু না বলেই উঠে দাঁড়ালো আর ভাবছে, কে ছেলেটা আর কারা এরা? কেন কামরুল সাহেবকে গুম করবে, সাথে ছেলেকেও? কাব্য এই শহরে আসার পর থেকেই এই শহরের এক এক কালো হাত শেষ হতে যাচ্ছে। তবে কি কাব্য? না তো, ও তো থানায় ছিল। মকবুল। জি স্যার। কাব্য কি কাল কোথাও গিয়েছিল থানা থেকে? না স্যার, কাব্য নীল থানায় ছিল, আশিক স্যারের সাথে গল্প করছিল ওরা। ওকে যাও। রিয়াদ মনে মনে বলতে লাগলো, কী সব ভাবছি। কাব্যকে দেখতে বখাটে হলেও ও কেন এসব করতে যাবে? আর তাছাড়া ও তো থানায় ছিল। কাব্য আর নীল কলেজে আসলো। তমা নীলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল তমার রাগী লুক দেখে মনে মনে বলছে, সারা রাতে ফোন দেওয়ার নাম নেই, এখন আসছে রাগীভাবে তাকাতে। কিছু বলবি? না তো। নীল তমাকে না দেখার ভান করে রাগী লুক নিয়ে কাব্যের সাথে ক্লাসে চলে গেল। দেখছিস, দেখ দেখ। আরে কি হয়েছে? আমাকে না দেখার ভান করে চলে গেল। আজ ওকে আমি। রাগ করিস কেন, যা ডেকে আন। চল আমার সাথে। তমা মেধার হাত ধরে টেনে নিয়ে ক্লাসের দিকে গেল। তমা ক্লাসে ঢুকেই নীলের কলার চেপে ধরে। তোর সাহস তো কম না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে আসছিস। দাঁত কটমট করে। কাব্য হাঁ করে তাকিয়ে আছে। এ কি করছো স্যারও? রাগ তুই কাকে দেখাস? ফোন দিয়ে ফোন নিচ্ছিস, কতটা টেনশনে ছিলাম। তুমি তো একবারও আমাকে ফোন দাওনি। কি বললি তুই? একবারও দিই নাই। তোর ফোন অফ কেন শুনি? কই, আমার ফোন অফ? ফোন না দিয়ে ভাব নিচ্ছ? কি বললি? ভাব নিচ্ছি? আমি তোর ফোন বের কর। রাগে রাগে নীল পকেট থেকে ফোনটা বের করে আর পাওয়ার বাটনে টিপ দিয়ে দেখে ফোন অফ। নীল কি বলবে বুঝতে পারছে না। আজ কপালে আছে বুঝতেই পারছে। কাব্য হাসছে। কি হলো? তোর ফোন খোল, দেখ ভালো করে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ওখানে। ঘুরিয়ে দিল। আমাকে এখানে দিলি কেন? ফোন ঢুকালি কেন? ফোন দেখা আমাকে।
তোর ফোন অন। রাগে চোখ মুখ পাকিয়ে ফেলছে। কাব্য তুই? তমা কাব্যের দিকে তাকাতেই নীল ক্লাস থেকে দৌড় দিল বাইরে। তমা এটা দেখেই নীলের পিছু দৌড় দিল। পালাবি কই তুই? আজ আমাকে রাগ দেখাস? তোর একদিন কি আমার একদিন। কাব্যের মুখে হাসি ধরছে না ওদের কাণ্ড দেখে। মেধা কাব্যের হাসির দিকে তাকিয়ে আছে। মেধার যেন গা জ্বলে যাচ্ছে। এই তুই হাসছিস কেন? কাব্য চুপ হয়ে গেল, আবার হাসা শুরু করে দিল। আবার হাসছিস কেন? কই? ফ্যাল ফ্যাল করে মেধার দিকে তাকিয়ে। কই হাসছিস? দেখাচ্ছি মজা। কাব্যের কান ধরল। কি করছেন কি? ছাড়েন। চুপচাপ উঠে হাঁটবি। যদি জোরাজুরি করিস তোর কান ছিঁড়ে ফেলবো টেনে। রাগী কণ্ঠে মেধা কাব্যের কান ধরে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে গেল। কাব্য মেধার হাত ধরল, কিন্তু আবার সরিয়ে নিল। তুই আমার হাত আর স্পর্শ করলি কেন? সরি, লাগছিল কানে। মনটা খারাপ করে। বলবি তো আগে লাগছে? আরো জোরে ধরল। লাগছে তো। লাগার জন্য ধরেছি, হাস এখন। তোকে। কাব্য কানটা ছাড়িয়ে দিল দৌড় মেধা কাব্যের পিছে। আশিক বাসে যাওয়ার আগেই ওর কাছে ফোন আসে। ফোনে শুনতে পেল ওখানকার বড় নেতা মার্ডার হয়ে গেছে। আশিক ফোনটা কেটে দিয়ে মুখে এক চিলতে হাসি নিয়ে বাসায় গেল। রিয়াদ থানা থেকে বের হয়ে কলেজে এসে প্রিন্সিপাল স্যারের রুমের কাছে যেই, স্যার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এভাবে আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। হাত জোর করলো করুণ কণ্ঠে। এখানে আমার কাছে কিছুই নেই হাসেম। উপর থেকে তোমার চাকরি থেকে বাদ দিয়েছে, সেখানে আমি কি করতে পারি? স্যার আপনি একটা দরখাস্ত করে দিন, আমি কথা বলছি। আর কোনো দিন অন্যায় করব না। ওকে, দেখি কি করা যায়। স্যার আসতে পারি? হ্যাঁ এসো। হাসেম বের হয়ে গেল। রিয়াদ ভিতরে ঢুকলো। বসো। তা এখন তুমি কলেজে? কাব্য কোথায়? আমার চাকরিটা ফিরে পাইছি। কাব্য আর নীল তো সকালেই থানা থেকে চলে আসছে, কলেজে আসছে। ওদের আবার ট্রিট দিতে হবে। ও ভালোই হলো, কি যে একটা টেনশনে পড়ে গিয়েছিলাম। স্যার। আচ্ছা স্যার, আমাদের এই শহরে হঠাৎ করে এমন লোক প্রবেশ করেছে যারা কালো হাতটাকে মেরে ফেলে যাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ রাখছে না। হ্যাঁ, এক এক করে এই শহরে বেশ কয়েকটা খুন হলো। অপর মহল থেকে চাপ আসছে না? আগের গুলো প্রমাণবিহীন আর সাক্ষীর অভাবে কেসটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু এইবার খুব কড়াভাবে আসছে। কারা জড়িত আছে? হ্যাঁ, তাদের খোঁজ করে বের করো, তাদের একটু দেখা দরকার। হ্যাঁ স্যার। অন্যদিকে কাব্য দৌড়ে এসে একটা গাছের পাশে দাঁড়ায়। গাছের পাশ দিয়ে সামনে উঁকি মেরে দেখে নীল আর তমা পাশাপাশি বসে কথা বলছে, দুজনে হাত ধরে আছে। তুমি বোঝো না কেন? কাল রাত থেকে আমি কতটা কষ্টে ছিলাম, কতটা টেনশনে ছিলাম, রাতে ঠিকমতো ঘুমও হয়নি। আমি তো বুঝতেই পারিনি, আমার ফোনটা অফ হয়ে আছে। থানার ভেতর ফোনটাই বের করতে পারিনি। ভাবছি তুমি ফোন দিবা, তখন কথা বলবো। আইসে মুখটা গোমড়া করে। আমার তুসতুসে লক্ষ্মী সোনাটাকে তো সেরকম লাগছে। এসো সেলফি তুলি। তুলবো না, আমাকে কষ্ট দিয়ে সে মজা নিচ্ছে। কাব্য দেখে হাসছে আর শুনছে, মনে মনে বলছে, নীল বেশ তো রোমান্টিক হয়ে গেলি। আমি কি ইচ্ছে করে করছি? ওই কাব্য আমার ফোনটা অফ করে দিয়েছিল, যা আমি জানি না। একদমে। কি ওই ফালতু ছেলেটা? শয়তান পোলা, বান্দার পোলা, তোরে আমি দেখে নিব। কাব্য শুনে হাঁ করে গেল। নীল এটা কি কইল? কাব্য মনে মনে বলছে, তোর আজ খবর আছে নীল, ভালো করে প্রেম করে নে। রাগ করেই থাকবা তো? ওকে। মুখটা গোমরা করে। ইস, বাবুটা দেখি মুখ গোমরা করছে। দু হাত দিয়ে দুগাল ধরে টানলো। সারো। না, কি করবা? মিষ্টি দিব ঠোঁটে। দাও পারলে। নীল আর তমার মুখের কাছে নীলের মুখ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কাব্য এটা দেখে উল্টো পাশ হয়ে গাছের সাথে হেলান দিল আর বলছে, ছি ছি ছি, কী সব করে বেয়াদবগুলো। নীল, তোরে আজ দিছি, রেডি থাকিস। কাব্যের চোখ সামনে যেতেই মেধাকে দেখতে পেল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে খুব কাছ থেকে। এখানে দাঁড়িয়ে ওদিকে উকি মেরে কি দেখিস? কিছু না তো। কিছু না, দেখি তো। মেধা কাব্যের বুকের উপর পড়ে যেয়ে ওদিকে উকি দিতেই হাঁ হয়ে যায় আর ভীষণ লজ্জা পায়। মেধা যে কাব্যের বুকের উপর পড়ে গেছে সেদিকে খেয়াল নেই।
কাব্যের ভিতরটা কেমন মুচড়িয়ে উঠল, বুকের হার্টবিট বেড়ে গেল। এই প্রথম কাব্যের বুকে কোনো মেয়ে ভর করলো। মেধা মুখ ঘুরিয়ে কাব্যের বুকে মুখ লুকালো। কাব্যের বুকের হার্টবিট যেন বেড়েই গেল। মেধা তার শুনতে পাচ্ছে। হঠাৎ করে মেধার খেয়াল আসলো, গাছ থেকে এই শব্দ হবে কেন, আর কেমন নরম লাগে। উপরে চোখ তুলতেই দেখলো কাব্য। মেধা সাথে সাথেই ধাক্কা দিয়ে সরে গেল আর লজ্জায় মুখ ফিরিয়ে অন্যদিকে দৌড় দিল। কাব্যের মনের ভিতর অন্যরকম অনুভূতির পরশ ছুঁয়ে গেল। কাব্য গাছের সাথে হেলান দিয়ে ভাবনার জগতে চলে গেল। কিছুক্ষণ পর নীল আর তমা উঠে আসার সময় দেখলো কাব্য চোখ বুজে আছে। নীল কাব্য কাব্য বলে অনেকবার ডাকলো, কিন্তু কাব্যের কোনো সাড়া নেই। এর ভিতর মেধা আসলো। কি হচ্ছে? কাব্যকে ডাকছি, এত শোনে না। রাতে কি ঘুমায় না? চুরি করতে যায় যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে?